কমেন্ট দিবেন ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা, এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাকে কে দেখছেন। দেখতে দেখতে আমাদের আজ 31 নাম্বার ক্লাস চলে। সবাইকে একটু অ্যাক্টিভ করি, সবাই একটু কমেন্ট দিবেন যে বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাকে দেখছেন। আমি চাই বাংলাদেশের 64 জেলা থেকে 64,000 স্টুডেন্ট একসাথে আমার লাইভে ক্লাস করুক। আমি গণিত শিখাই, আপনারা আমার থেকে গণিত শেখেন। সব ঠিক আছে না? সব ঠিক আছে। ভয়েস ভিডিও কোথাও ঝামেলা আছে কিনা, এবং না, কোথাও কোনো ঝামেলা নাই আমার কাছে মনে হচ্ছে। জি, সাদিয়া বিশ্বাস। সেতু সেতু কোথা থেকে? সেতু সম্ভবত নাম শরীফ ভাই আসছেন, ওয়ালাইকুম সালাম। লালমনিরহাট থেকে আসেন সজীব। সাদিয়া বিশ্বাস, ওয়ালাইকুম সালাম। কুয়াকাটা থেকে আলামিন ভাই দেখছেন। আলামিন ভাইকে সম্ভবত আমি গত দু একটা ক্লাসে খুব ভালো অ্যাক্টিভ পাইছি। ক্লাসের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত থাকবেন, সেভাবে মানসিক প্রস্তুতি নেন। নাজনীন নাহার, ভালো আছি। বাগেরহাট থেকে আসেন সেতুবালা। বাগেরহাট কোথায়? আমার বাড়িও বাগেরহাটে না, আমার বাড়ি পিরোজপুরে, তবে বাগেরহাট সীমানায়। কুয়াকাটা থেকে, গাজীপুর থেকে আছেন শাহ আলম, সাতক্ষীরা থেকে আছেন আয়ুব ভাই, যশোর থেকে আছেন বিশ্বাস, সজীব ভাই আছেন লালমনিরহাট থেকে, বন্যা, ঠাকুরগাঁও থেকে আছেন রায় খালেদা, ওয়ালাইকুম সালাম। নাটোর থেকে আছেন সোহাগ খান, রাজা এইচএসসি একাডেমি, ময়মনসিংহ থেকে। আমার বেশিরভাগই ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাহার সিরাজগঞ্জ, ওদিকে স্টুডেন্ট। ভালো আছি খালেদা। মহিষী কন্যা, জি। তারপরে কি আছেন? হাবিব, ওয়ালাইকুম সালাম। পাবনা থেকে আছেন খালেদা, সিরাজগঞ্জ থেকে আছেন রাশিদ ভাই, হ্যাপি আক্তার আছেন। আমি রাজবাড়ি থেকে, মিরপুর থেকে আছেন তামান্না, জি ধন্যবাদ। কিশোরগঞ্জ থেকে আছেন জান্নাত। চৌধুরী আছেন চট্টগ্রাম, ফকিরস্থলী থেকে ফটিকছে। চৌধুরী খুব ভালো করতেছে, আর্মিনও ভালো করতেছে, নাহারও ভালো করতেছে। চট্টগ্রাম থেকে সাঞ্জু আছে, সাঞ্জু ভালো করতেছে। মার্জিদা হোসেন পুরান ঢাকা থেকে, তাই না? মুখস্থ হয়ে গেছে। বান্দা হাজির, ছোট ভাই হাজির আমার রুহুল ভাই। অসমাপ্ত আত্মজীবনী ক্লিয়ার, ওয়ালাইকুম সালাম। ঘাটতের আমি বরিশাল থেকে আছেন হ্যাপি আক্তার, সাতক্ষীরা থেকে আছেন কামরুল ভাই, হাজ্জাদ হোসেন আছেন। আমি তো দেখতেছি এখানে সবাই আমার পুরনো স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট কই? মিরপুর থেকে আছেন আর রুহুল ভাই। তানিয়া, তানিয়া মেনশন দিয়েছে দুজন। আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেন সবাই, আর ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেন। স্যার বুঝলাম না কি লিখছেন, হয়তো টাইপিং মিস্টেক লিখছেন। মীরা নীলফামারী থেকে খুব ভালো করতেছে, শাহ আলমও ভালো করতেছেন, সাজ্জাদ ভাই ভালো করতেছেন, সাকিব বাগেরহাট সদর থেকে। হৈমন্তী আছেন কোথা থেকে যেন? হৈমন্তী সম্ভবত পেজ থেকে জয়েন করছে আজকে দেখলাম। আর কে কে আছেন? ঢাকা বাড্ডা থেকে আছেন সুলতানা। তারপর আছে বি, ওরে উচ্চারণ করাই তো কষ্ট, সার্কেল নাকি দেখতে পাইনি, সরে গেছে। নাসির ভাই আছেন। আরমিনা, বনলতা, নাটোরের বনলতা। হাফিজুল হাসান পাবনা থেকে, অসমাপ্ত আত্মজীবনী, ওয়ালাইকুম সালাম। হারুনুর রশিদ ভাই সিরাজগঞ্জ থেকে। মানিক ভাই ভালো, মানিক ভাই খুবই ভালো করতেছে বগুড়া থেকে। উত্তরবঙ্গের ছেলেমেয়েরাই সব থেকে বেশি ভালো করতেছে আমার ক্লাস। চিতলমারি থেকে আছেন সাইব ভাই। চিতলমারি কোন গ্রাম ভাই? বানিয়েরি, তাই না? আমার বাড়ি সামন্তগাতি। ইমরান, ওয়ালাইকুম সালাম। লালন ভাই আছেন শেয়ার ডান। যে সবাই একটু শেয়ার দেন, এবং গলার স্বর এরকম শোনা যাচ্ছে কেন? অসুস্থ না? না অসুস্থ না, অসুস্থ না। শুক্রবারের দিন একটু টায়ার্ড থাকি বেশি, কারণ বউ বাচ্চাকে সময় দিতে হয় তো, বিশেষ করে বাচ্চাকে সময় দিতে হয়। অন্যান্য দিনে অফিসে থাকি, অফিসের কাজ করি, একটু রেস্টে থাকি ডায়াসে ডেস্কে, কিন্তু শুক্রবারের দিনে আপনাদের একটা ভাইপো আছে পিছিয়ে, যে প্রায় 5 বছর বয়স, ওই আমাকে টায়ার্ড করে ফেলে। লক্ষ্মীপুর থেকে আছেন সাবিহারিমি, খুব ভালো করতেছে। আরমিনা, স্যার 5 মিনিট পর শুরু করেন, একটা কাজ সেরে আসি। ছোট কাজ না বড় কাজ? কে? রাজা 5 মিনিট পরে শুরু করতে বলতেছে, বুঝতে পারছেন সে কোথায় যেন যাবে। মারুফ ইসলাম ফরিদপুর থেকে, স্যার মুই লালমনিরহাট থেকে। কামরুল ইসলাম হীরক, শরীফ ভাই পঞ্চগড়ে, পঞ্চগড় আজ পঞ্চগড়ে, পঞ্চগড়েরও শরীফ ভাই পঞ্চগড়ের জনবল খুঁজতেছেন, তাই? জোবাইর পিরোজপুর থেকে, আমার বাড়ি পিরোজপুরে। হাজির সাদাত, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। জি সবাই একটু লাইভটা একটু শেয়ার দিয়ে দেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে, আর আমাদের বন্ধুরা তাদেরকে একটু মেনশন দেন। আমি কালকে বলছিলাম না যে আপনার খুব কাছের বন্ধুটাকে নিয়ে আসেন, হয়তো একটা সময় আপনি খুব ভালো একটা জবে করবেন, দেখবেন আপনার পাশের বন্ধুটা খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। অতএব আপনাদের এই হিংসা ভুলে আপনার পাশের বন্ধুটাকে নিয়ে এসে তাকে নিয়ে গেলেন। নোয়াখালী থেকে আছেন আখি দাস। রুহুল ভাই মেনশন করছে অনেককে, সবাইকে একটু মেনশন করে দেন, আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন। 120 জন তো এখনই উপস্থিতি। জি আমি চাই আজকে অন্তত 500 জন উপস্থিত হোক। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? কি যেন বলে, জাহাঙ্গীর স্যার কি আমার লাইভ শেয়ার দিছে নাকি? আমি তো প্রায় প্রতিদিন দেখতেছি আমার লাইভ শেয়ার দেয়। স্যার মনে হয় আমাকে লাইক করছে। স্যারের সাথে আমি দু একটা কমেন্টও করছি, দেখলাম যে স্যারের রিপ্লাইতে মনে হচ্ছে স্যার যথেষ্ট লাইক করছে আমাকে। আর তারপর আছেন মিম, দিনাজপুর থেকে শরীফ ভাই। পিজি এর কোথায় ভাই? ও অন্য কাউকে, জাহিদ গায়েবান্ধা থেকে। ঘাটতারা মিম, কি হাসতেছেন কেন? রাবে আক্তার ইফতেখার আনসারি ঢাকা থেকে আছেন, অনেকদিন পর আপনাকে দেখলাম। পঙ্কজ,
আপনি আশেপাশে মানুষদের নাম বলেন, আপনারটা বলেন না কেন? আশেপাশে মানুষদের, ও কাকে বলছেন, মেনশন দিছেন? আমারটা বলেন না। আফিফ ভাই আর কি বলবো, আফিফ ভাইয়ের সাথে প্রতিদিন কমেন্ট কথা হয়, তাই না? কমেন্ট বক্সে কথা হয় না? আপনি যে ক্লাস জমা দিচ্ছেন, প্রতিদিন হোমওয়ার্ক দিচ্ছেন, স্যার আপনাকে পছন্দ করে। জি স্যার, আমি শীতলমারি খাসিয়াট থেকে, সেতুওয়ালা খাসিয়াট, মেসেঞ্জারে নক দিয়ে। আমি কিন্তু খাসিয়াট বড় কলেজে পড়ছি। নাটোরের চলন মিলে আপনার দাওয়াত তুলে জি আসবো, সারা বাংলাদেশে ঘুরবো। বললাম না যে ভবিষ্যতে যদি সময় সুযোগ হয়, আমার যদি সুযোগ আছে, আমার আপন না মানে রক্তের এবং বংশের পাশাপাশি বাড়ি। আমার চাচাতো ভাই ও বিয়ে করছে রংপুরে সেটেল হয়ে গেছে, ও জনতা ব্যাংকে আছে। আমার খুব মন চায় যে আমি যদি কোনোদিন সুযোগ আছে উত্তরবঙ্গে গিয়ে বাড়ি করবো, ওদিকে গিয়ে সেটেল হয়ে যাব। আমার ভালো লাগে ওদিকে গিয়ে একটা যদি কিছু করতে পারি মানে মানুষের জন্য। আমার তো আছে, যা আছে মোটামুটি ভালোই আছে। সোহেল রানা, সবুজ ভালোবাসা নিবেন সাতক্ষীরা থেকে, আসেন তাহলে আমরা ক্লাস শুরু করি। কতক্ষণ হলো আমাদের ক্লাস? জাস্ট আপনাদের অ্যাক্টিভ করার জন্য আপনাদের কাছ থেকে একটু কমেন্ট নিচ্ছিলাম। জি হয়েছে 4 মিনিট 54 সেকেন্ড। জাহাঙ্গীর আলম স্যার আপনি ভালো, যে জাহাঙ্গীর আলম স্যার ভালো লোক। ওনার একটা খারাপ দিক, সেটা হচ্ছে খারাপ দিক না মানে এত বেশি সমালোচনা করে মানুষের ওনার সফলতা দেখে, যার কারণে উনি একটা অ্যাগ্রেসিভ হইতে বাধ্য হয়। ওয়ালাইকুম সালাম। তাহলে খাতা কলম নিয়ে বসেন। এখন কত বাজে? এখন বাজে হচ্ছে 9:20। আমাদের সোজা টানা 1.5 ঘন্টা ক্লাস হবে। 1.5 ঘন্টার ভেতর চেষ্টা করব চতুর্ভুজের অনেক কিছু দেখাতে। চতুর্ভুজে আরও কিছু বাকি আছে, আগামীকাল দেখাবো। কারণ ত্রিভুজ আমি প্রায় 2 ঘন্টার একটা ক্লাসে শেষ করছি। আজকে যদি চতুর্ভুজে আমি 2 ঘন্টার ক্লাস দিতাম, তাহলে আমি বাসায় ফিরে যেতে পারবো না, মানে এতটা বেশি টায়ার্ড হয়ে যাব। একটা 2 ঘন্টা ক্লাস বুঝে নিত, তারপরে শুক্রবারের দিন আপনার ভাইপো তো আমাকে পুরো টায়ার্ড করে ফেলছে। এই জন্য আমি আজকে একটু কম নিয়েছি। আশা করা যায় 1.5 ঘন্টার ভিতর শেষ করবো। সুতরাং 1.5 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যারা 1.5 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারবেন আমার ক্লাসে নিয়মিত, তাদের জব হবেই। আমার ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, ফিল্ডের টিকে থাকতে পারে, এখান থেকে সিটকে না পড়া, এই যে আপনার একটা অ্যাবিলিটি, আপনার যে একটা দক্ষতা, এই দক্ষতাই বলে দেয় যে আপনার জব হবে। তাহলে আমরা কি জন্য পড়াচ্ছি? আমরা মূলত পড়াচ্ছি প্রাইমারি গণিত, তাই না? আসলে প্রাইমারি গণিত তো সবই একই। তবে প্রাইমারিতে বিগত সালে যেগুলো আসছে, এটা পড়াচ্ছি মূলত যে প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025, এই বই থেকে। প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবে সাজানো আছে যে চতুর্ভুজের উপরে প্রথম দিকে 20টা কোশ্চেন আছে বিগত সময় প্রাইমারিতে যা আসছে সব গণিত। এরপরে আরও 30টা না 35টা গণিত আছে, জ্যামিতি আছে, এগুলো হচ্ছে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা আসছে এমন। আজকে হচ্ছে আমাদের চতুর্ভুজের উপর ক্লাস। আজকে আমাদের 31 নম্বর ক্লাস, অধ্যায় হচ্ছে 3 জ্যামিতি অধ্যায়ে 3। অর্থাৎ আমরা 27টা ক্লাসের মাধ্যমে 11টা পাটিগণিত চ্যাপ্টার শেষ করছি। আজকে আমাদের জ্যামিতি 3 নম্বর অধ্যায়, ক্লাস নাম হচ্ছে টোটাল 31, এবং 31টা ক্লাস সব ইউটিউবে সাজানো আছে। আগে জব পরে সব ইউটিউব চ্যানেলের নাম গুগল অথবা ইউটিউবে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এবং ওখানে একটা প্লে লিস্ট করা আছে, ওই প্লে লিস্টে সব সাজানো আছে। আপনার যদি বন্ধু 31টা ক্লাস চায়, আপনি ওই প্লে লিস্টটাকে শেয়ার করে দিবেন, একটা লিঙ্ক দিবেন, ও 31টা ক্লাস একসাথে পেয়ে যাবে। তো কথা না বাড়ি আসেন আমরা সোজা চলে যাই ক্লাসে। 200 প্লাস। জি আমি চাইছিলাম আজকে 300-400 স্টুডেন্ট উপস্থিত থাকে। যে চতুর্ভুজের কেবল দুটি পড়েন, কি বলছে দেখেন। আবার বলি 1.5 ঘন্টা ক্লাস হবে, 1.5 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সবাই, একজনও লাইভ থেকে যাবেন না। এই জন্য বলছি চা বিস্কুট নিয়ে প্রস্তুতি নিয়ে আগের থেকে টেবিলে বসেন। তাসলিমা বিথি নওগাঁ থেকে, মাগুরা থেকে, আসেন। কি বলছে দেখেন। আমি একটু গণিত একটু ফাস্ট করাই। আসলে গণিত একটু ফাস্টই করতে হয়। গণিত ফাস্ট না হলে আপনি পরীক্ষার হলে সারা বছর স্লোলি করলে হবে না, সারা বছর আপনাকে একটু ফাস্ট করতে হবে, তাহলে পরীক্ষার হলে আপনি ফাস্ট করতে পারবেন। কি বলছে দেখেন। যে চতুর্ভুজের কেবল দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, শুধু দুটি বিপরীত, একটা চতুর্ভুজ আছে যার দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের কেবলমাত্র দুটি বিপরীত বাহু সমান্তরাল, তাকে কি বলে? দুটি বিপরীত বাহু সমান্তরাল, আর কোনো কিছু বলে নেই, এটা একটা চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ? আমরা জানি এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তাই না? এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু, অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ প্লাস বি ইন্টু উচ্চতা হচ্ছে এই বিন্দুতে এইচ, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। 2 নম্বর কি বলছে দেখেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি? ট্রাপিজিয়াম। গ। দ্রুত কমেন্ট দেন সবাই, এটার অ্যান্সার হচ্ছে গ বা সি, ট্রাপিজিয়াম। 2 নম্বরে কি বলছে দেখেন। 2 নম্বরে বলছে, আচ্ছা আমি শীটটা একটু উঠাই নেই কারণ টাইপিং গুলো নিচে চলে গেছে। 2 নম্বরে বলছে দেখেন, বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার? অনেক বুঝাইছি না? বুঝাইছি।
এই যে হচ্ছে বর্গ, বর্গের এক বাহু যদি 4 মিটার হয়, আমরা জানি বর্গের বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, অর্থাৎ এটা হবে 4√2। আবার এমন যদি হয় যে বর্গের কর্ণ দেওয়া আছে 4, তাহলে বাহু কত? বাহু হবে 4/√2। মানে বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। অনেকবার বুঝাইছি এগুলো, আগের ক্লাসগুলোতে বুঝাইছি না? এই যে কালকেই তো বুঝালাম, যেটা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে √2। এই এক অনুপাত, এটা হচ্ছে দেখেন বর্গ না, তার মানে এটা 45 ডিগ্রি, তার মানে এটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়। এটা এই বাহু 1, এই বাহু 1, আর এই বাহু হচ্ছে √2, এই অনুপাতে থাকে। তো এখানে বলছে 1 অনুপাত সমান সমান যদি 4 হয়, তাহলে √2 অনুপাত সমান সমান √2 4। সহজ হিসাব, তাই না? এগুলো আমরা আরো অনেক সুন্দর করে বোঝাবো ভবিষ্যতে, কালকেই বুঝাইছি, প্রচুর বুঝাইছি প্রত্যেকটা জিনিস। দেখেন বর্গে বুঝাইছি, আমি ত্রিকোণের অনুপাত দূরত্ব নির্ণয় সেখানে বুঝাইছি, সব জায়গায় বোঝাচ্ছি। তাহলে কি বলছে যে বর্গের বাহু যদি হয় 4, তবে কর্ণ হবে √2 4। মানে বাহুকে, বর্গের বাহু যদি হয় a, তাহলে কর্ণ হবে আমার √2a। আবার বর্গের কর্ণ যদি হয় a, বাহু হবে a/√2। অর্থাৎ বাহুকে আমি যদি √2 দিয়ে গুণ করি তাহলে কর্ণ পাবো, আর কর্ণকে আমি যদি √2 দিয়ে ভাগ করি তাহলে বাহু পাবো। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার? কর্ণ কত? কর্ণ হচ্ছে 4√2। সুন্দর না? সুন্দর। আরো আছে এই ধরনের অনেক গণিত। ঘাটতেরা মিম আবুল হোসেন। কি বলছে দেখেন, একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার ও উচ্চতা 0 হলে ক্ষেত্রটি কি হবে? একটা ক্ষেত্রের দৈর্ঘ্য আছে, দেখেন একটা ক্ষেত্র, যে কোনো ক্ষেত্রফল, ঠিক আছে, যেটা দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, ঠিক এরকম একটা ক্ষেত্র যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এর দুইটা ডাইমেনশন আছে, দুইটা ডাইমেনশন মানে এই যে একটা ডাইমেনশন দৈর্ঘ্য, আর এই যে একটা ডাইমেনশন প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এটাকে বলে দুইটা ডাইমেনশন, মানে এটা হচ্ছে তল বা এটা হচ্ছে এরিয়া। তাহলে বলা হয়েছে উচ্চতা নাই, মনে করেন একটা প্লেন কাগজ, অথবা এই যে একটা ভূমির, আমরা যদি দেখি ভূমি, নিচে যে ভূমিটা আছে, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। এই যে ওয়ালটা আমরা যদি হিসাব করি, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাই না? দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, দুইটা ডাইমেনশন আছে, মানে এটাকে বলে 2D। তার মানে এটা হচ্ছে কি বলছে দেখে, তাহলে এটা কি ত্রিমাত্রিক নাকি একমাত্রিক না দ্বিমাত্রিক? এটা হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক মানে হচ্ছে দুইটা ডাইমেনশন, দ্বিমাত্রিক মানে হচ্ছে 2D। 2D মানে হচ্ছে দুইটা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। তাহলে এটা হচ্ছে আমরা এরিয়া বা পৃষ্ঠতল। যদি তিনটা ডাইমেনশন থাকে, মনে করেন যে ওই যে আমরা ইসে করাইছি না, কোথায় যেন করছি, ওই যে ক্ষেত্রফলের চ্যাপ্টারে করছি, তাই না? যদি এরকম তিনটা ডাইমেনশন থাকে, যেখানে আমার কি থাকে, মনে করেন যে দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। যেমন আমার এখানে দৈর্ঘ্য আছে, এখানে প্রস্থ আছে, আবার এখানে উচ্চতা আছে, এটা হচ্ছে একটা বক্স, তাই না? তাহলে এটা কি তিনটা ডাইমেনশন, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তার মানে এটা হচ্ছে 3D। আমরা 3D মুভি দেখি না, আমরা 3D ছবি দেখি, 3D ছবিতে দৈর্ঘ্য দেখা যায়, প্রস্থ দেখা যায়, উচ্চতা দেখা যায়। তাহলে বলছে একটি ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এটা ক্ষেত্রফল আমরা এভাবে a স্কয়ারে প্রকাশ করি, আর এটা আমরা a কিউবে প্রকাশ করি। এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে বর্গ। অনেক সুন্দর করে পূর্বের ক্লাসগুলোতে বুঝাইছি, যারা করছেন তারা বুঝতেছেন। তাহলে এটা হচ্ছে বর্গ, আর এটা হচ্ছে আমার ঘন। এখানে দুইটা ডাইমেনশন আছে, দৈর্ঘ্যের প্রস্থ, এখানে তিনটা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটাকে বলা হচ্ছে আমার 2D, আর এটা হলো আমার 3D। আমি 4Dর একটা ব্যাখ্যা দেখছিলাম, স্টোরি হেডার নামে একটা চ্যানেল আছে না, ওই ভাইটা 4Dর একটা ব্যাখ্যা দিছিল। আমি ভালো বুঝি নাই 4D, আপনারাও বুঝবেন না এত ভালো। এটার অ্যান্সার হচ্ছে দ্বিমাত্রিক। জি, অনেকে কমেন্ট দিয়েছেন দেখতেছি, সব কমেন্ট পড়বো আস্তে আস্তে। এটা কি বলছে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। একটা আয়তক্ষেত্র এবং একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান। দেখেন আমি বলি যে আমার প্রত্যেকটা ক্লাস করবেন, অবশ্যই খাতায় করবেন। আপনি গণিত যে কখন শিখবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। এই যে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের পরিসীমা, আর এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান। একটি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র একটু বেশি বড় হয়ে গেছে, আচ্ছা আর একটু ছোট করে আগে। একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্র, এই আয়তক্ষেত্র এবং এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রটা একটু লম্বা, আর বর্গক্ষেত্রটা হচ্ছে চারকোনা। সমান কিসের সমান? এর
পরিসীমা সমান, এই পরিসীমা এই চারিদিকের দৈর্ঘ্য সমান। বলছে আয়তক্ষেত্রের, আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ। আয়তক্ষেত্রের বড় বাহু, এই বড় বাহু হচ্ছে এই ছোট বাহুর 3 গুণ, 3 গুণ এবং এবং 3 গুণ, এবং বাহু 21 মিটার হলে, একে টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে বড় বাহু, এবং বড় বাহু 21 মিটার হলে, বড় বাহু যদি 21 মিটার হয় তবে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? সহজ, এটা হচ্ছে আমার 21, তার মানে এটা হচ্ছে কত? 7, 3 ভাগের 1 ভাগ। বলছে যে দেখেন আয়তক্ষেত্রের বড় বাহু হচ্ছে ছোট বাহুর 3 গুণ, এই বড় বাহু হচ্ছে ছোট বাহুর 3 গুণ, মানে ওটা যদি 1 হয় ওটা হবে আমার 3, তাই এটা হচ্ছে এটার 3 ভাগ। এটা যদি 21 হয় তাহলে এটা হবে আমার 7। তার মানে এই আয়তের একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ 21 আর 7 28, তার মানে এই বর্গের একটা দৈর্ঘ্য একটা প্রস্থ হবে আমার 28। তাহলে এই এক বর্গের এক বাহু কত? এক বাহু হচ্ছে আমার 14। শেষ অ্যান্সার। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান কত? 28। একটা দৈর্ঘ্য একটা প্রস্থ সমান সমান 28, তার মানে এই বর্গের একটা বাহু আর একটা বাহু, দুইটা বাহু সমান সমান হবে 28। 28কে 2 দিয়ে ভাগ দিলে 14, এক বাহু সমান সমান 14। শেষ। কমেন্ট দেন সবাই, দ্রুত কমেন্ট দেন, মিম কমেন্ট দেন, উল্টাপাল্টা কমেন্ট বেশি করেন না। আমি যখন নাকি, আচ্ছা এটা দেখেন 5 নাম্বার কি বলছেন? বলছেন একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য, মিম কমেন্ট দেন, অযথা কমেন্ট করে মানে অন্যদের কনসেন্ট্রেশন নষ্ট করেন না। ভালো কমেন্ট দেন, ভালো কমেন্ট দেন। কি বলছে দেখেন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। একটা আয়তাকার ঘরের, এই যে একটা আয়তাকার ঘর, এই আয়তাকার ঘরের এই দৈর্ঘ্য হচ্ছে আমার প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? কি বলছে যে প্রস্থ, দেখেন এটা যদি হয়, প্রস্থ যদি হয় x, আমার দৈর্ঘ্য হবে x প্লাস 4। বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 4 মিটার বড়। তাহলে বলছে যে এই ঘরের পরিসীমা হচ্ছে 32। পরিসীমা মানে কি? দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, 32। তাহলে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ মানে 16। তাহলে আমি লিখতে পারি x প্লাস 4 সমান সমান x প্লাস 4 সমান সমান 16। তার মানে টয়েস x সমান সমান 12, x সমান সমান 6। তাহলে কি বলছে, ঘরটির দৈর্ঘ্য কত? x এর মান 6, তার মানে x প্লাস 4 সমান সমান হচ্ছে 6 হচ্ছে 10। শেষ। প্রাথমিক সহকারী শিক্ষক 2020 আসছে। এখানে বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 4 মিটার বেশি, তার মানে আমি ধরলাম প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4। একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ যোগ করলে হবে আমার 32-এর অর্ধেক, কারণ এখানে দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থ আছে। পরিসীমা বের করতে গেলে আপনারা সবসময় কিন্তু 4টা বাহু নিয়ে হিসাব করেন, আমি কিন্তু সবসময় 2টা বাহু নিয়ে হিসাব করি। এটাও কিন্তু একটা টেকনিক, সময় বাঁচবে। তার মানে কি, এই 4টা বাহু, 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ সমান সমান 32। তার মানে আমি বলতে পারি আমার এই একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থের, একটা দৈর্ঘ্যের একটা প্রস্থ যোগ করলে হবে আমার 32-এর অর্ধেক মানে 16। তার মানে x প্লাস 4 সমান সমান 16, তাহলে x সমান সমান 6, তার মানে x প্লাস, তার মানে এটা হলো আমার 6 মিটার, আর এটা হলো আমার 6 হচ্ছে 10 মিটার। শেষ। শিখছি, ধন্যবাদ। বর্তমান পরিস্থিতি। আবার এই ম্যাথগুলো কিন্তু আমি ওই যে আগের ক্লাসে অন্যভাবে শিখাইছি। দেখেন দুইটা বাহু আছে, দেখেন এই একটা বাহু এই একটা বাহু, তো এই দুইটা বাহুর সমষ্টি কত? দুইটা বাহুর সমষ্টি হচ্ছে 16-এর অর্ধেক, 32-এর অর্ধেক 16। তো বলছে একটা আরেকটার থেকে 4 বেশি, তাহলে যে 4 বেশি সেই 4 এদিকে বাদ দিয়ে দেন। এখানে 2জন ব্যক্তি, দেখেন 2জন ব্যক্তি, এখানে 2জন ব্যক্তি, বুঝাইছি না? 2জন ব্যক্তির বয়স হচ্ছে 16, বা দুইটা বাচ্চার বয়স হচ্ছে 16। এর থেকেও 4 বেশি, তাহলে ওরা 4 দিয়ে দেন, তাহলে 8 থাকে কত? 12। 12কে 2 ভাগ করেন, এদিকে 6 দেন, এদিকে 6 দেন, তার মানে ওর বয়স হচ্ছে 6, ওর বয়স হচ্ছে 10। শেষ। এগুলোর ভিতরে আইসেন না আপনি, এভাবে করা যায় টেকনিকে। আপনার টোটাল পরিসীমা হচ্ছে 32, তার মানে একটা দৈর্ঘ্য
একটা প্রস্থ একটা দৈর্ঘ্য সমান সমান হচ্ছে আমার 16। এই দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ এবং দৈর্ঘ্য যোগ করলে আমার 16 হবে। যেখানে বলছে প্রস্থের থেকে দৈর্ঘ্য 4 বড়, তাহলে এই 4 দিয়ে দেন, আগে দৈর্ঘ্যটা 4 দিয়ে দেন। তা 16 থেকে 4 দিয়ে দিলে 12 থাকে, 12কে 2 ভাগ করে দেন, এখানে 6 এখানে 6, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 4 10, শেষ। সুন্দর না এই ব্যাখ্যাগুলো? আর একবার স্যার। আরেফিন সবুজ ভাই নতুন, আপনি ক্লাস করেন বুঝতে পারবেন। যদি পুরানো কেউ কমেন্ট দিত শরীফ ভাই যে স্যার আরেকবার দেখেন, গোলাপ ভাই বলতো আরেকবার দেখেন, তাহলে আমি দেখাতাম। আমাদের অনেক গণিত আছে, সব ক্লাস দেওয়া থাকবে, আপনি আরেকবার দেখে নেবেন, ওই সমান কথা। আমি আরেকবার দেখাবো মানে আপনি আরেকবার দেখে নিলে হবে। রম্বসের কর্ণসমূহ পরস্পরকে কি করে বলেন? রম্বসের কর্ণসমূহ দেখেন, এইটা হলো আমার একটা বর্গক্ষেত্র, তাই না? এই বর্গক্ষেত্রটাকে আপনি যদি চাপ দিয়ে একটু বাঁকা করেন তাহলে কি হয়ে যাবে? রম্বস হয়ে যাবে। যেমন একটু বাঁকা হয়ে গেল, মনে করেন এরকম একটু হেলে গেল বা আরো বেশি হেলে গেল, মানে বর্গক্ষেত্র যদি আপনি চাপ দিয়ে একটু বাঁকা করে ফেলেন তাহলে এটা রম্বস হয়ে যায়। এই যে একটা বর্গ দেখেন, এই যে একটা বর্গ, এই বর্গটাকে যদি আপনি চাপ দেন ঠিক এরকম বেঁকে যাবে, এরকম বেঁকে যাবে, তখন এই রম্বস বর্গটা হয়ে যায় রম্বস। তাহলে বলছে যে রম্বসের কর্ণদ্বয় কর্ণসমূহ পরস্পরকে কি করে? সমকোণে দ্বিখণ্ডিত করে, সমকোণে দ্বিখণ্ডিত করে, শুধু সমদ্বিখণ্ডিত করে, সমকোণে অসমভাবে দ্বিখণ্ডিত করে। কি করে? তাহলে দেখেন কর্ণের কথা বলছে, সমকোণে দ্বিখণ্ডিত করে। কিসের কথা বলছে? কর্ণের কথা বলছে। তাহলে কর্ণ আসে না, কর্ণ আসেন, এটা আমার রম্বস কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, দুইটা কর্ণ। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দ্বিখণ্ডিত মানে কি? এটার দৈর্ঘ্য যদি আমার এক্স হয়, এটার দৈর্ঘ্য এক্স হবে, এটার দৈর্ঘ্য যদি আমার ওয়াই হয়, এটার দৈর্ঘ্য ওয়াই হবে। এই কর্ণ ঠিক মাঝখানে ছেদ হবে। আবার সমকোণে, সমকোণ মানে এটা আমার 90 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি, সবগুলো 90 ডিগ্রি হবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কোনটা? সমকোণে সমকোণে দ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ডিত না, সমকোণে দ্বিখণ্ডিত করে। এটা টাইপিং মিস্টেক হয়েছে, সমকোণে অসমভাবে দ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখেন এটা লিখছি সমকোণে দ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কোণগুলো সমকোণ হবে আবার দ্বিখণ্ডিত হবে ঠিক মাঝ বরাবর। সমকোণে আচ্ছা দ্বিখণ্ডিত করে না, সমদ্বিখণ্ডিত করে। দ্বিখণ্ডিত করার অর্থ এই যে একটা, এটা যদি মাঝখানে কেটে ফেলি এটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আর সমদ্বিখণ্ডিত হচ্ছে ঠিক মাঝ বরাবর খণ্ডিত। সমকোণে দ্বিখণ্ডিত করে, দ্বিখণ্ড মানে দুই খণ্ড। দ্বিখণ্ড আর সমদ্বিখণ্ডের মধ্যে পার্থক্য কি বলেন রুহুল ভাই? সমকোণে দ্বিখণ্ডিত না, সমকোণে সমদ্বিখণ্ডিত। দ্বিখণ্ড মানে কি? যেমন এই যেমন একটা কলমটা আমি এটা চাপ দিয়ে ভেঙে ফেললাম, এখানে ভেঙে গেল, এদিকে বড় এদিকে ছোট, দ্বিখণ্ড মানে দুই খণ্ড। দ্বিখণ্ড মানে দুই খণ্ড। সমদ্বিখণ্ড মানে ঠিক মাঝ বরাবর ভাঙবে। তাহলে দেখেন এটা তো আমরা জানি তাই না, এটা হচ্ছে আমার একটা রম্বস। তা এই রম্বসের এটা হচ্ছে আমার দেখেন কর্ণ, এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ। এখন এই রম্বসের এই দুইটা কর্ণ, এই একটা ত্রিভুজ দেখেন, এই পাশে এই যে একটা ত্রিভুজ আর এই পাশে এই যে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনামূলক তুলনা করেন। কি তুলনা করবেন? এই রেখাটা আর এই রেখাটা কিন্তু সমান্তরাল, এই রেখাটা তাদের ছেদক, এই রেখা আর এই রেখা সমান্তরাল, এই রেখা তাদের ছেদক, তার মানে এই কোণ আর এই কোণ একান্তর কোণ। কালকে বুঝাইছি সুন্দর করে, পরশুদিন। তার মানে এই এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এই রেখাটা তাদের ছেদক, তার মানে বলতে পারি আমি এই কোণ আর এই কোণ সমান, মানে একান্তর কোণ। এ যদি এক্স হয় ও হবে আমার এক্স। ঠিক তেমনি ভাবে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এই রেখাটা তাদের ছেদক, এই রেখাটা সমান্তরাল, এই রেখাটার তাদের ছেদক, মানে এই কোণ আর এই কোণ একান্তর কোণ। তার মানে এই কোণ আর এই কোণ একান্তর কোণ, এই রেখা আর এই রেখা সমান্তরাল, এই রেখা তাদের ছেদক, তার মানে এই কোণ ওয়াই হলে এই কোণ ওয়াই হবে, কারণ তারা একান্তর কোণ। আচ্ছা আমি দেখি, তাহলে তো আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করলাম, আমার ত্রিভুজ উল্টে গেছে। আপনি এই দুইটার মধ্যে করতে পারেন, এই দুইটার মধ্যে করতে পারেন। তাহলে আমি এই দুইটার মধ্যে তুলনা করি, দেখেন আমি এই দুইটার মধ্যে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। আবার দেখেন
এই ত্রিভুজে উপরে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এই কোণ আর নিচের ত্রিভুজের এই কোণ সমান, কারণ তারা বিপরীত কোণ। তার মানে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজের মধ্যে উপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুই কোণ সমান, এই দুই কোণ সমান, এই দুই কোণ সমান। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ দুইটা সর্বসম মানে হচ্ছে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তার মানে কি হলো, সমদ্বিখণ্ডিত করে। এখন কোণগুলো কি 90 ডিগ্রি সেটা কিভাবে প্রমাণ করব? আসেন সেটা প্রমাণ করি। এই দুইটা ত্রিভুজ তুলনা করেন, এই যে দুইটা ত্রিভুজ দেখেন, এই দুইটা ত্রিভুজের মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সমান, এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সমান। আবার এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সাধারণ বাহু, মানে ওরও আছে ওরও আছে। আবার এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, আমরা আগেই প্রমাণ করলাম। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ দুইটা সর্বসম মানে এই কোণ আর এই কোণ সমান। আমরা জানি এই কোণ সমান সমান 180 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ সমান হলে এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তার মানে সমকোণ। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সারা জীবন শুধু মুখস্থ করছেন, এখন বুঝলেন যে কিভাবে আসলে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে না? এবার ক্লিয়ার হয়েছে না? এবার ক্লিয়ার হয়েছে। এটা নিয়ে আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে লাইভ স্টুডেন্ট কমে যাবে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। যাদের বোঝার আছে তারা ভালো মতো করে আস্তে আস্তে ভিডিও লেসন বারবার টেনে টেনে দেখবেন, খাতায় করবেন, আরো সুন্দর করে বুঝতে পারবেন। এটা কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা ছিল, ঠিক আছে? যে কোনো ত্রিভুজ এইটার এইটা যদি তুলনা করেন, এই দুইটা সর্বসম হবে। তার মানে এই বাহু আর এই বাহু, এই বাহু সমান হবে। বিপরীত দুইটা পাশাপাশি যদি দুইটা তুলনা করেন, তাহলে এই দুইটা সর্বসম হবে। তার মানে এই কোণটা 90-90 হবে। আর একবার বলে দিই, শেষ। একটা সেকেন্ড, যারা বুঝেন না একটা সেকেন্ড অপেক্ষা করেন, যারা বুঝছে তাদের জন্য। এটা একটা রম্বাস, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুইটা যদি তুলনা করেন তাহলে এই দুইটা সর্বসম হবে। সর্বসম হলে, সর্বসম মানে হচ্ছে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। আবার আপনি যদি এই দুইটা তুলনা করেন তাহলে এই দুইটা সর্বসম হবে। তার মানে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। তাহলে বাহু সমদ্বিখণ্ডিত হলো, এটা পেলাম সমদ্বিখণ্ডিত। এবার লাগবে কি সমকোণ। এটা হচ্ছে বিপরীত দুইটা ত্রিভুজ, বিপরীত দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করছেন। পাশাপাশি দুইটা ত্রিভুজ নেই, পাশাপাশি দুইটা ত্রিভুজ প্রমাণ যদি করেন, এই পাশাপাশি দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে। এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে পাশাপাশি, তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে। এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে, তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে। তার মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। 7 অ্যান্সার দেন, সময় 10 সেকেন্ড, দ্রুত। ক্লিয়ার হয়েছে না এখন? খুব কঠিন শব্দ ব্যবহার করছেন। এই টপিকে যদি সময় দিই অনেক একাগ্রতায় চলে যায়, মানে কি লাইভ ছেড়ে চলে যায়। আলোয়া, আলোয়া খুব ভালো দেখছি কিছুদিন ক্লাস জমা, আজ কদিন আবার একটু কম দেখতেছি। শাওন ভাই আসছেন, সাইদ ভাই আছেন, ক্লিয়ার। মনিরা খাতুন, দ্রুত কমেন্ট দেন। অনন্ত কি বলছে দেখেন, দ্রুত কমেন্ট দেন, দ্রুত। বিশেষ করে আমার পুরনো স্টুডেন্ট যারা আছেন সবাই কমেন্ট। ট্রাপিজিয়াম টাইপ করেন, যদি টাইপ করতে কষ্ট হয় টয় র ফলে আকার লেখেন, শুধু ট লিখলেই বুঝবো, গ লিখলে বুঝবো না। গ মানে কি? ট্রাপিজিয়াম, একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি সমান্তরাল। একটি চতুর্ভুজের চতুর্ভুজ মানে 4টা বাহু আমরা জানি, তাহলে বলছে বিপরীত 4টি বিপরীত দুটি সমান্তরাল। সমান্তরাল বানান ভুল আছে, বয়সন র। বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। কিন্তু কি অসমান? এত টাইপিং মিস্টেক, আমি নিজে নিজে করছি টাইপিং, যার কারণে একটু মিস্টেক হয়েছে, বুঝতে পারছেন? কিছু মনে নিন না, এবং এগুলো আজকেই করছি। একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি সমান্তরাল। বিপরীত দুটি সমান্তরাল দেখেন, বুঝে নেন। একটা চতুর্ভুজের বিপরীত দুইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল এবং এই দুইটা সমান্তরাল। সমান্তরাল কিন্তু অসমান, টাইপিং মিস্টেক হয়েছে, কিন্তু কোণগুলো অসমান। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে হচ্ছে কি হবে বলেন? এটা হবে সামান্তরিক।
হুম, রুহুল ভাই ঠিক আছেন। ট্রাপিজিয়ামের শুধু এক জোড়া সমান্তরাল থাকে, ট্রাপিজিয়ামের শুধু এক জোড়া সমান্তরাল থাকে, ঠিক আছে। একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত, যারা ট্রাপিজিয়াম অ্যান্সার দিয়েছেন অ্যান্সার রং, বুঝেন নাই, আপনারা না বুঝে অ্যান্সার দিচ্ছেন। যে দেখেন ট্রাপিজিয়াম মানে কি, ট্রাপিজিয়াম মানে এই দুইটা বাহু সমান্তরাল থাকে, বাকি দুইটা কিন্তু সমান্তরাল থাকে না। আর বাকি দুইটা যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটাকে সমদ্বিবাহু বলে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। যে ট্রাপিজিয়ামের এই সমান্তরাল বাহু দুইটা বাদে বাকি যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তবে এটাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। তো এখানে কি বলছে, একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল, বিপরীত দুটি সমান্তরাল মানে এই দুইটা বাহু সমান্তরাল এবং এই দুইটা বাহু সমান্তরাল, বিপরীত বাহু দুইটা সমান্তরাল, কিন্তু কোনগুলো অসমান। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, কোনগুলো অসমান, কোনগুলো সমান না। যেমন এইটা এইটা সমান না, আবার এইটা সমান না, বিপরীত দুইটা সমান কিন্তু এইটা সমান না, এটা হবে মূলত সামান্তরিক। টাইপিং মিস্টেক হয়েছে, একটু এখন বুঝে নেন, ঠিক আছে। আসেন নেক্সট, সামান্তরিকের কর্ণসমূহ পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে। দেখেন সামান্তরিক এটাকে কি বলে, এটা হলো আমার আয়তক্ষেত্র, মানে আয়তক্ষেত্রকে যদি চাপ দিয়ে বাঁকা করেন তাহলে কি হবে, এটা হয়ে যাবে আমার সামান্তরিক। আয়তক্ষেত্রকে চাপ দিলেন বাঁকা হয়ে গেল, মানে শুয়ে পড়লো ডান দিকে, তাহলে এটা হয়ে গেল কি সামান্তরিক। এখন আমরা জানি যে সামান্তরিকের কোণগুলো কিন্তু কোনোদিন সমান হয় না, যেমন এই কোণ বিপরীত কোণ সমান, কিন্তু এই কোণ আর এই কোণ তো সমান না, মানে কোণগুলো মানে সবগুলো কোণ সমান না। এটা যেমন সবগুলো কোণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো এই সামান্তরিককে আপনি যত ডাইনে চাপবেন তত কি হবে, এই কোণ দুইটা ছোট হবে, এই কোণ দুইটা বড় হবে। তাহলে এই সবগুলো কোণ যদি সমান করতে হয় তাহলে সামান্তরিককে টাইনে উঠাইতে হবে, সামান্তরিককে টাইনে উঠাইয়া এইরকম পর্যায়ে নিয়ে আসবেন, তাহলে কোণগুলো সমান হবে। টানতে গিয়ে যদি বেশি টানেন তাহলে কি হবে, এই সামান্তরিক আবার এই দিক ঝুলে পড়বে, এই দিক শুয়ে পড়বে, আবার কোণগুলো অসমান হয়ে যাবে। মানে আয়তক্ষেত্রের কোণগুলো সমান, আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে সামান্তরিক হয়ে যায়। যদি ডানে শুয়ে পড়ে তাহলে কোণগুলো অসমান হবে, যদি বামে শুয়ে পড়ে তাহলেও কোণগুলো অসমান হবে। এই শুয়ে পড়া অবস্থান থেকে টেনে সোজা অবস্থানে আনতে হবে। তাহলে বলছে সামান্তরিকের কর্ণসমূহ পরস্পর, কর্ণসমূহ যদি পরস্পর সমান হয় তাহলে সেই সামান্তরিক হয়ে যাবে একটা আয়তক্ষেত্র। জি, কি বলছে দেখেন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, এর পরিসীমা কত। খুবই সহজ, অ্যান্সার দিন, সময় দেবো 10 সেকেন্ড, ব্রেন থেকে থিঙ্ক করেন, খাতা কলম বাদ। করাইছি তো, ক্ষেত্রফলে করাইছি না, সব বুঝাইছি ক্ষেত্রফলে। সুমন ভাই রম্বস অ্যান্সার দিয়েছেন কেন, রম্বসের কোণগুলো তো সমান না। আলমামুন, চৌধুরী, সারা, বৃষ্টি, বন্যা, মতিউন্নাহার, মিথিলা। মিথিলা ভালো করতেছেন বর্তমানে, কামরুল ভাই ভালো করতেছে অনেক, কামরুল ভাই আমার অনেক পুরনো। মিষ্টি, আফিফ, কোয়ানা অ্যান্সার দিন, কোয়ানা টাইপ করেন, পুরোটা টাইপ করতে হলে অল্প একটু টাইপ করেন। 8-এর কোয়া, কোয়ানা, কোয়া টাইপ করতে তো সময় লাগে। 200 অ্যান্সার দেন, 200। কি বলছে দেখেন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার 1600 বর্গমিটার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার। তাহলে এক বাহু কত, এক বাহু 40, 16 রুট করলে 40 হয়, 40 গুণ 40 মানে 1600। বর্গের এক বাহুর স্কয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়, ক্ষেত্রফলকে রুট করলে এক বাহু পাওয়া যায়। তাহলে পরিসীমা কত, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, এর পরিসীমা কত। ঠিক আছে না, 40 গুণ 40, 4 4 16, 1600। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, এক বাহু হচ্ছে 40, তাহলে এর পরিসীমা কত, চারটা বাহু, পরিসীমা হচ্ছে 160। শুরুতে কয়েকজনে 200 অ্যান্সার দিলেন, 400 অ্যান্সার দিলেন, কেন ডিলিট করে দিছেন, দেখছেন আমি ব্যাকে গেছি দেখার জন্য, ডিলিট করে দিছেন। কেউ কখনো ভুল কমেন্ট দিলে ডিলিট করবেন না, আবার বলি কেউ কখনো ভুল কমেন্ট দিলে ডিলিট করবেন না। যদি আপনি ভুলে একটা কমেন্ট করে গেছেন সেটা আলাদা, কিন্তু আপনি জেনে শুনে ভুল কমেন্ট দিচ্ছেন, ভুল কমেন্ট ডিলিট করবেন না। তার থেকেই দারুণ কিছু, ভুল থেকে আপনি শিখবেন যে এটা আপনার ভুল হয়েছে। যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়,
বাহুগুলো পরস্পর সমান, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও বাহুগুলো পরস্পর সমান, সবগুলো বাহু সমান, তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা বর্গক্ষেত্র হবে। বলছে কি বাহুগুলো পরস্পর সমান, চতুর্ভুজের চারটা বাহু যদি সমান হয় তাহলে কি হয়? বর্গক্ষেত্র হয়। হয় বর্গক্ষেত্র হবে, না হয় রম্বাস হবে। বর্গক্ষেত্রকে চাপ দিয়ে ভাগা করলে কি হয়ে যায়? রম্বাস হয়ে যায়। মানে বর্গক্ষেত্র যদি একটু শুয়ে পড়ে তাহলে রম্বাস হয়ে যায়। তাহলে এটা অ্যান্সার হবে, দেখেন কোনটা, রম্বস আর নাইলে বর্গক্ষেত্র। তাহলে এখানে আছে কি, যেহেতু বলছে চার বাহু সমান, তার মানে এটা বর্গক্ষেত্র, না হয় রম্বাস। আমি নিয়মিত করব, ধন্যবাদ। ইশাজুল ইসলাম, ইশাজুল ভাই আজকের ক্লাসটা সুন্দর করে খাতায় করবেন, গ্রুপে জমা দিবেন, আর আমাকে একটু মেনশন দিয়েন। আমি শুক্র শনিবার বেশি ব্যস্ত থাকি, ছুটির দিনে তো পরিবারের পেছনে সময় দিতে হয়। অফিস ডেতে আমি একটু ফ্রি থাকি, মোটামুটি কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পাওয়া যায়। এই জন্য শুক্র শনিবার আপনাদের কমেন্ট একটু কম দেখা হয় না, তারা সারাদিনই মোবাইল হাতে থাকে, আপনাদের কমেন্ট নিয়ে আপনাদের নিয়ে ব্যস্ত থাকি আমি। তাহলে এটার অ্যান্সার কি? বিই চার্লি। জি, বৃষ্টি বলছে ক্লাস খুব ভালো লাগতেছে। জি, আমার ক্লাস ভালো লাগবে, খাতায় করলে আরো ভালো লাগবে, দেখবেন। আর কারণ আমি তো আমার স্পিডে যাচ্ছি। কি বলছে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7.5 বর্গফুট। দেখেন অঙ্ক এখন কত সহজ হয়ে যাবে, সব 5-7-10 সেকেন্ডে করতে পারবেন। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের কথা বলছে, 7.5 ফুট হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা বলেন, বর্গের কর্ণ যদি 7.5 হয় তাহলে বাহু কত? বাহু হচ্ছে একটু দেখালাম 7.5/√2। কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়। তাহলে বর্গের বাহু যদি হয় আমার 7.5/√2, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত? 7.5/√2 তার স্কোয়ার, এক বাহুর স্কোয়ার, মানে বর্গের ক্ষেত্রফল। মানে 7 তাহলে কি লিখতে পারি? 7.5 গুণ 7.5/√2, 7.5 স্কোয়ার করলে 2 বার গুণ, √2 এর স্কোয়ার করলে 2। এটা কাটাকাটি করার সহজ কোনো পদ্ধতি দেখলাম না, এটা কাটাকাটি করলে এটা আছে অ্যান্সার, এই যে 28.125। আমরা 75 গুণ করতে হবে, অথবা 2 দিয়ে 75 কাটলে 37.5 হয়, মানে 3.75 হয়, তারা আরো কঠিন হয়। আপনার এটা গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে। জিলু বলছে, আমি যত ক্লাস দেখছি আপনার মতো এমন ভালো ক্লাস দেখিনি, ধন্যবাদ ভাই। জিল্লু শিকদার, যদি জব চান, যদি জবে থাকেন সেটা আলাদা, যদি জব চান, জব দরকার হয়, তাহলে ক্লাস খাতায় করেন, আরো ভালো বুঝতে পারবেন, ভালো শিখতে পারবেন। তো এটা শেষ আমাদের। বলছে কর্ণ, কর্ণ বলছে 7.5, তাহলে বাহু কত? আমি তো একটু আগেই বললাম, কর্ণকে বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, ভাইস ভার্সা। আর বর্গের যখন আমরা এক বাহু পেয়ে যাব, তখন 7.5/2 এক বাহু, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কি? এক বাহুর স্কোয়ার, তাই না? তবে আমরা সরাসরি কর্ণ দিয়েও বর্গের ক্ষেত্রফল বের করতে পারি। বর্গের ক্ষেত্রফল, বর্গের সূত্র কি আমরা জানি? বর্গের সূত্র আমরা জানি, যদি বাহু এ হয়, বর্গের বাহু যদি এ হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল হয় a স্কোয়ার। বর্গের কর্ণ যদি এ হয়, তবে ক্ষেত্রফল হয় a²/2। মানে আমরা বলতে পারি, আমরা এতদিন জানছি যে বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহুর স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহুর স্কোয়ার। আরেকটা সূত্র আছে, বর্গের ক্ষেত্রফল যদি কর্ণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে কর্ণের স্কোয়ার/2। মানে এখানে যদি দেখেন, এই যে বর্গ, এই বর্গের বাহু কত? a, তাহলে এর ক্ষেত্রফল কত? a²। যদি কর্ণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে a²/2। ঠিক আছে? তাহলে বলছে যে একটা বর্গ দেওয়া আছে, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে ক্ষেত্রফল হবে কর্ণের স্কোয়ার/2। মানে হচ্ছে দেখেন a²/2 বা 1/2 a², মানে হাফ a²। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি, আমাদের এই সূত্রটা লাগবে না আশা করা যায়। এই বর্গের কর্ণ দেওয়া আছে 7.5, তাহলে দেখেন এই যে একটা বর্গ, এই বর্গের কর্ণ হচ্ছে আমার 7.5, তাহলে কর্ণের সূত্র অনুযায়ী বর্গের কর্ণ ধরে যদি আমরা বর্গের ক্ষেত্রফল বের করি, তাহলে কি সূত্রে পড়ে? কর্ণের স্কোয়ার, অর্থাৎ 7.5 এর স্কোয়ার/2। শেষ। তো সাধারণত এই সূত্রটা খুব কম ব্যবহৃত হয়, আমরা সবসময় বর্গের বাহু ধরেই করি। আমরা বাহু ধরেও করতে পারি, অথবা আমরা শুধু কর্ণ ধরে করতে পারি।
বর্গের বাহু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, কর্ণ যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে কর্ণের স্কোয়ার বাই 2, শুধুমাত্র ভাগ হবে আর কিছু না। জি, কি হয়েছে শাওন ভাই, আপনারা শুধু গল্প করেই যাচ্ছেন, করেন সমস্যা নেই। ওই যে শাওন মিম টিম এরা ক্লাস করে এখন ভালো পর্যায়ে চলে গেছে, এই জন্য মনের ভিতর খুশি খুশি ফুরুত ফারুত, এই জন্য এরা লাইভে এসে খুব চ্যাটিং শুটিং করে। আসলেই দেখবেন যে ক্লাসে যারা স্টুডেন্ট ভালো থাকে ওরা ক্লাসের ভিতর খুব দুষ্টামি করে ফান করে, তাই না? ম্যাথ আগের থেকে কমপ্লিট করে এরপরে ফান করে। আপনারাও করেন, করবেন আস্তে আস্তে। কি বলছে দেখেন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 মানে 4/1 4/1। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই সরলরেখা, এই সরলরেখার 4/1 এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইটা কত গুণ? এইটার কত গুণ? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? তাহলে দেখেন, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে আমি লিখতে পারি যে দেখেন এখানে কয়টা ক্ষেত্রফল হয় বলেন তো? তাহলে এটা হলো 4, তাহলে এদিকেও আমার যাবে 4। এটা হচ্ছে 1 1, মানে এটার ক্ষেত্রফল হচ্ছে 1। তাহলে দেখেন এটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে একটা বর্গক্ষেত্র, আর এখানে হচ্ছে 16টা বর্গক্ষেত্র। তার মানে এইটার ক্ষেত্রফল হচ্ছে এইটার 16 গুণ। এটার দৈর্ঘ্য কত বলেন? এটার দৈর্ঘ্য কত? 4 মিটার। তার মানে এটার ক্ষেত্রফল, প্রস্থ কত? 4 মিটার, তাহলে ক্ষেত্রফল 16 বর্গ মিটার। এটার দৈর্ঘ্য কত? 1 মিটার, এর 4/1 1 মিটার, প্রস্থ কত? 1 মিটার, তাহলে ক্ষেত্রফল 1 গুণ 1 1 বর্গ মিটার। এটার ক্ষেত্রফল 1 বর্গ মিটার, এটার ক্ষেত্রফল 16 বর্গ মিটার। তার মানে এইটার থেকে এটা হচ্ছে 16 গুণ বড়। আমরা সংক্ষেপে এভাবেই করবো, বুঝে বুঝে আমরা এভাবে করতে পারি যে, মনে করেন এখানে একটা বর্গক্ষেত্র আছে অনেক বড়, যার এক বাহু হচ্ছে 4a, এখানে একটা বর্গক্ষেত্র আছে অনেক ছোট, যার বাহু হচ্ছে মাত্র a, 4/1। তাহলে এটার ক্ষেত্রফল কত? a গুণ a, এটার ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, এটার ক্ষেত্রফল কত? 4a গুণ 4, 4a গুণ 4a, তার মানে 16a স্কোয়ার। এটার দৈর্ঘ্য হচ্ছে 4a, এটার দৈর্ঘ্য হচ্ছে a, মানে 4/1। এটার ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, এটার ক্ষেত্রফল হচ্ছে 16a স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার আর এটা 16a স্কোয়ার, ওটার থেকে ওটা 16 গুণ বেশি। ঠিক আছে না? না মুখস্থ করা যাবে না, সব বুঝে করতে। আমি কোনো ম্যাথ কিন্তু মুখস্থ করি না, সব বুঝে করাই। প্রত্যেকটা গণিত দেখছেন আমি ব্যাখ্যা করে দিই। মুখস্থ আমি কোনোদিন করাই নাই, এখনো করাচ্ছি না, এবং আগামীতেও করাবো না। করেন, 10 সেকেন্ড সময়, অ্যান্সার দেন। দ্রুত কমেন্ট দেন। দুইশো বিশেষ ক্যাডার কোথা থেকে? স্যার বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম এর চিত্রগুলো ভালোভাবে বোঝাই দিবেন। সবই তো বোঝাচ্ছি, কোনো কিছুই তো বাকি রাখতেছি না। দেখেন কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বাড়ানো হলো। আমি এই আগে অনেক করাইছি। দেখেন এটা কি বলেন তো, এটা কি? এটা হচ্ছে বর্গক্ষেত্র। আবার বুঝেন, দেখেন আয়ত আর বর্গক্ষেত্র কিন্তু একই জিনিস, কোনো পার্থক্য নেই। প্রত্যেকটা আয়তক্ষেত্রই যদি আপনি ছোট করেন তাহলে আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্য আছে সেই অনুযায়ী বর্গক্ষেত্র হয়। তার মানে এটা কি আপনার বলেন? এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র। এটা যদি আপনি হালকা একটু লম্বা করেন, হালকা সামান্য, তাহলে এটা হয়ে গেল আয়তক্ষেত্র। এটাকে যদি আপনি আর একটু লম্বা করেন তাহলে এটা হয়ে যাবে আয়তক্ষেত্র। এটাকে যদি আপনি আর একটু লম্বা করেন এটা হয়ে যাবে আয়তক্ষেত্র। তার মানে এটাও আয়ত, এটাও আয়ত,
এটাও আয়ত, এটা বর্গ, এইটার মধ্যে কোনো পার্থক্য নাই, সামান্য পার্থক্য। তার মানে আমরা বলতে পারি এই আয়ত আর এই বর্গের মধ্যে কোনো পার্থক্য নেই তেমন। এই আয়ত যখন আমি লম্বা করে অঙ্কন করলাম তখন এই আয়ত আর এই বর্গের মধ্যে পার্থক্য আছে। এটাও আয়ত, এটাও আয়ত, সরি এটা বর্গ, এটা আয়ত, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে এই ধরনের অঙ্ক যখন আমাদের আয়তক্ষেত্র আসে তখন আমরা এটা বর্গক্ষেত্র দিয়ে করে দেব। যেমন মনে করেন যে এটা একটা আয়ত, এটা বর্গক্ষেত্র, মানে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই বর্গের দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ হচ্ছে 100, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে আমার 100 এরপরে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, দৈর্ঘ্য 20% বাড়ান, তার মানে 120 হয়ে যাবে। প্রস্থ 20% কমানো হলো, প্রস্থ 20% কমান 80 হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রফল 8 12 96, 96 পূর্বের ক্ষেত্রফল ছিল 100 গুণ 100 মানে 100, এবার ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য 20% কমে দৈর্ঘ্য 20% বেড়ে 120 হয়ে গেল, প্রস্থ 20% কমে 80 হয়ে গেল, তাই এটার ক্ষেত্রফল হলো 96। তাহলে এখানে ছিল 100, এখানে হলো 96, তার মানে ক্ষেত্রফল কমে গেল 4%। অথবা আপনি এভাবে করতে পারেন যে এই যে দরকার নেই এটা করার, এটা ছিল 100, এটা হলো 96, মানে 400 কমে গেছে, তাই না? তাহলে বলেন 100 আপনার 400 কমে গেল, তাহলে কত পার্সেন্ট কমলো? 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। যারা শতকরার ক্লাস করছেন তারা বুঝবেন, 1 2 3 4, 1 2 3 4 মানে 4%। আপনারা তো বোকা আছেন, বুঝছেন, আপনারা অনেক বোকা আছেন। কে একটা কমেন্ট করছেন সেটা রিপ্লাই নিয়ে আসেন কেন? বাদ দেন, বাদ দেন, বাদ দেন, এইসব পেশাল পারতে হয় না, এগুলো সময় নষ্ট শুধু শুধু। আরে আচ্ছা, পেজের অ্যাডমিন দিয়ে দেবানি আরো 2-1 জনকে। আপনারা কথা বাড়াচ্ছেন কেন? আপনারা তো বোকা আছেন। মানে যে কমেন্ট করছে সে অনেক ট্যালেন্টেড, সে অনেক বুদ্ধিমান। আপনাদের মাথা গরম করার জন্য আপনাদের এই কমেন্টটা করছে। আর আমিও দেখলাম যে আপনারা কেমন, যে আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে। এত সহজে মাথা গরম হলে হয়? 34 BCS ভাইবা দিছিলাম, দেখেন এই যে আমি বলছি, কিন্তু এটা আমি আগেও করছি। 34তম BCS এ আমার কাছে জিজ্ঞাসা করছিল যে এখন সম্ভবত আপনি আপনি করে সম্বোধন করে, তখন তুমি তুমি করে সম্বোধন করতো। বলছে যে তোমার ভালো একটা গুণ বলো, না বলছিল যে তোমার খারাপ একটা গুণ বলো। আমি বলছিলাম আমি খুব রাগী, আমি বলছিলাম আমি জেনেটিক্যালি খুব রাগী, মানে আমার আব্বাও খুব রাগী, আমিও খুব রাগী জন্মগতভাবেই। আসলে আমি প্রচন্ড রকম রাগী, এটা হচ্ছিল আমার সব থেকে একটা খারাপ গুণ। বলেন আমার সব থেকে খারাপ গুণ কি? রাগী। এরপরে বলছিল যে তোমার একটা ভালো গুণ বলো। আমি বলছিলাম যে আমার ভালো গুণ হলো আমি কখনো রাগী না, আমি প্রচন্ড রকম রাগী, আমি জানি যে আমি রাগী। রাগ উঠে গেলে আমার খারাপ লাগে, রাগ উঠে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা যখন আমি বুঝতে পারছি তখন থেকে আমি রাগী না। এই জন্য বলি যে আপনারাও দেখবেন যে পথে ঘাটে অনেক সময় কারোর সাথে আমাদের দ্বন্দ্ব হলে, কারোর সাথে যদি আমার দ্বন্দ্ব হয় তাহলে তাকে আমরা রাগাই, তাকে আমরা চেতাই। আমার এলাকায় ভাষায় বলে চেতাই, মানে খুব চেতাচেতি করে এমন। এটাও কিন্তু এক ধরনের টেকনিক্যালি মারি। আপনার সাথে আমার একটু কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে, আপনাকে আমি একটু কোনো কারণে একটু রাগাইয়ে দিলাম, একটু চেতাইয়ে দিলাম। আপনি বাসায় গিয়ে আপনার ছেলেটাকে ধরে মারবেন, আপনি বাসায় গিয়ে আপনার বউটাকে ধরে মারবেন, আপনার বউ আপনাকে মারবে, আপনার কিন্তু আমার মারা লাগে না। আমার মাথায় যদি বুদ্ধি থাকে আমি ব্রেন খাটিয়ে আপনার শুধু মাথাটা একটু গরম করে দিলাম, আপনি দেখবেন অফিসে গেছেন, অফিসে একটা ঝামেলা পাকাই ফেলছেন, মানে আপনাকে আমি শাস্তি দিয়ে দিচ্ছি অন্যভাবে। এই জন্য মানে যাতে মাতাল তালে ঠিক হইতে হবে। কে একটা কি কমেন্ট করছে এটা নিয়ে আপনারা এত কথা কেন বলতেছেন? বাদ দেন, এরকম আসবে যাবে, এগুলো কোনো ব্যাপার না। তাহলে কি বলছে? আমরা এটা একেবারে সহজে করে দেবো। দৈর্ঘ্য 20% বাড়ছে, মানে 120, প্রস্থ
কমছে 20%, মানে 80। 8 12 96, মানে 4% কমে গেছে। শেষ। এই অঙ্কের আরো বড় বড় ব্যাখ্যা আছে, এক্স ধরে করা যায়। তারপরে আমরা যেহেতু বর্গের মতো আয়তের মতো করা যায়, এটা যদি আমরা 100 ধরি, এটা যদি আমরা 200 ধরি, এভাবে করতে পারি। এভাবে আর করার দরকার হয় না, যেহেতু আমরা প্রাইমারি নিবন্ধন বিশেষ পিরিয়ড লিখতেছি, আর না করি। এটার অ্যান্সার দেন। সময় দেবো দ্রুত, সবাই দেখে খেয়াল করেন। সময় দেবো, কি বলছে? অ্যান্সার দিন এটা। এই জিল্লু কি যেন একটা স্লোগান ছিল, মাল দে। বাসার ভাই কমেন্টস, এই জিল্লু অস্ত্র দে। এটা অনলাইনের যুগ ভাই। এখন বর্তমানে ওই অনলাইনে ফাইটিং করতে হলে সারা পৃথিবী দেখে না, কোল্ড ওয়ার চলে, অনলাইনে যুদ্ধ চলে। এখন আর ওই হাতের অস্ত্রে কাজ হবে না, মেধার অস্ত্রে কাজ হবে। ইস, মেজাজটা খারাপ করে দিল। প্রেম করেন কেমনে? এতগুলো প্রেম করছেন, কেমনে করছেন সোনিয়া? এইটুকুনিতেই যদি আপনার মেজাজ গরম হয়ে যায়, আপনি যে এতগুলো প্রেম করছেন, কেমনে করছেন? কি বলছে? কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর, টাইপিং মিস্টেক আছে অনেক, কিছু মনে নিন না। কোন চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে। যে কোনো চতুর্ভুজের বিপরীত দুইটি শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? কর্ণ বলে। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে আমার বিস্তারের দ্বিগুণ, মানে এটা যদি এক্স হয়, এটা হবে আমার টুয়াইজ এক্স। এর ক্ষেত্রফল 512, এর ক্ষেত্রফল হচ্ছে 512। দৈর্ঘ্য যদি হয় টুয়াইজ এক্স আর প্রস্থ যদি হয় এক্স, তাহলে আমার ক্ষেত্র হয় কি? টুয়াইজ এক্স স্কোয়ার, মানে এক্স গুণ টুয়াইজ এক্স, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল 512। তার মানে আমি লিখতে পারি টুয়াইজ এক্স স্কোয়ার সমান সমান 512, এক্স স্কোয়ার সমান সমান 512 এর অর্ধেক কত? 206, 256। তাহলে এক্স সমান সমান 16 16 256। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তো প্রস্থ ধরলাম এক্স, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার টুয়াইজ এক্স। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। আমার এখানে ক্ষেত্রফল বলেই দিছে 512, তো এখান থেকে আমি পাইলাম এক্স এর মান হচ্ছে 16। তার মানে এই আয়তক্ষেত্রের এই প্রস্থ হচ্ছে আমার 16 আর দৈর্ঘ্য হচ্ছে আমার 32। তাহলে বলছে পরিসীমা কত? 16 আর 32 যোগ করলে কত হয়? এই 16 আর 32 যোগ করলে হয় 48, মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ সমান সমান হচ্ছে 48। তাহলে দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ সমান সমান 96। জি, এত বড় টাইপ করারও দরকার নেই। প্রেম করি না, আগে বিয়ে দিয়ে। ও, প্রেম করেন নাই, তাহলে তো আপনি আগেই বিয়ে দিয়ে দিছে, মানে আপনি করেননি, আপনাকে দিছে, আপনি সুযোগ পান নাই। কোনো দরকার নেই শাওন ভাই, এটা না আরো পাগলামি, আরো বোকামি। মানে আমি আগে দেখছেন পথে ঘাটে চলতে ফিরতে অনেক টুকটাক প্রতিবাদ করতাম, এখন আর করি না। অন্যায় দেখলে দরকার কি, ঘরে বউ আছে, বাচ্চা আছে, তোর যা কর। আমি দেখি যে রাস্তার ভিতর রিক্সা একটা ঢুকাই দিয়ে পুরো রাস্তাটা ব্লক করে রাখছে, তো আগে দেখলে প্রতিবাদ করতাম। একটা সময় ছিল, অল্প বয়স ছিল, বলতাম যে ভাই আপনি রিক্সা ঢুকাইছেন কেন, ব্যাকে দেন। এখন ও যখন মাথা ঢুকাইছে রাস্তার ভিতর, আমি ওরে বলি তুই তো শুধু মাথা ঢুকাইছিস, তুই পাছাও ঢুকা, মানে পুরোটা ঢুকাইয়া পুরো রাস্তাটা বন্ধ করে বসে থাক, আমার তাতে কিছু যায় আসে না। আমার বাসা গোপীবাগ, অফিস মতিঝিল, আমি এখান থেকে হেঁটে যাই, হেঁটে যেতে আমার 12-15 মিনিট লাগে, হেঁটে যাই হেঁটে আসি। রাস্তায় প্রচুর জ্যাম লাগলে আমার খুব ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে দেখতে, কারণ আমি তো পায়ে হেঁটে যাই, পায়ে হেঁটে আসি। কারণ জ্যামগুলো সৃষ্টিই হয় ওদের কারণে, যারা জ্যামে পড়ে বসে থাকে। এই জন্য বলি, কে আপনি এখানে এসে কি কমেন্ট দিল না দিল, আপনি ক্লাস শেষ করে তার আইডি খাইতে যাবেন কেন? পড়াশোনা করেন, কাজে লাগবে। বুদ্ধিমানেরা কখনো এইগুলো করে না। 16 নম্বর কি? আচ্ছা, 15 নম্বর কি আমরা করছি? কি বলছে? হ্যাঁ করছি।
16 অ্যান্সার দেন সবাই দ্রুত, এদিকে কনসেন্ট্রেশন দেন। আমি জনতা ব্যাংকে আছি, হেড অফিসে। কাজী আব্দুর রহমান। এটা আপনার দোষ, কারণ এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। বললাম না, রাস্তায় দেখি যে ওইখানে দুইজন মারামারি লাগছে, আমরা আগে ঠেকাইতে যাইতাম, আমরা অনেক কিছু করতে যাইতাম, আমি এখন যাই না। ওরা মারামারি করুক, কাটাকাটি করুক, ফাটাফাটি করুক, যা করে করুক, ওরা মরে যাক, এটা নিয়ে আমার দেখার সময় নেই। আমি চিন্তা করি আমার বউ আছে, বাচ্চা আছে, তাই না? আমি আরেক রাস্তা দিয়ে হেঁটে বাসায় চলে আসি, বাসায় এসে বউ বাচ্চাকে সময় দিই। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কি বলছে দেখেন, এরপরে কি বলছে দেখেন, বলছে যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, একটি একটা সরলরেখা আর এই সরলরেখার অর্ধেক, মানে এটা যদি 2 হয় তাহলে এটা হবে 1। এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র কত হবে বলেন? এইটার সেইটা হবে 4 গুণ। একটু এই তো বুঝাইলাম, তাই না? 4 গুণ হবে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে বলেন? আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বাড়বে মানে 120, প্রস্থ 10% কমবে মানে 90, 9 12 আর 96। দৈর্ঘ্য 20% বাড়লো তাহলে 120, প্রস্থ 10% কমলো মানে 90। 9 12 কত হয় ভুলে গেলাম তো, 12 10 120, 9 12 108, 108। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 8% বৃদ্ধি পাবে, তাই না? এটার অ্যান্সার ঠিক আছে না? দৈর্ঘ্য 20% যদি বাড়ে তাহলে 120, প্রস্থ যদি 10% কমে তাহলে 90, 9 12 108। তার মানে 8% টোটালের উপর বাড়বে, 8% বাড়বে। জি জি, আপনারা অনেকে অনেক কিছু দিয়ে চলেন, আমাদের সাথে থাকেন, আমাদের সাথে চলেন, আমাদের কাছে সত্য কথা বলি, আমার একটা বন্ধু আমার এলাকায়, তো ও ভালো স্টুডেন্ট ছিল মোটামুটি। ও একটা সময় ও এতদিন একটা জব পেয়ে যেত যদি আমাদের সাথে চলতো, আমাদের সাথে মিশতো। তো একটা সময় দেখলাম যে ও এলাকার ওই একটা পোলা আছে, একটা মোটর বাইক আছে, মোটর বাইক কিনছে, ওই ছেলেটার সাথে মিশতো। ওই এখানে বিয়ে যেত, ওখানে দাওয়াত খাইতে যেত, এটা করতো ওটা করতো, এইগুলো নিয়ে থাকতো সারা বছর। এইগুলো করতে করতে ওর বয়স শেষ হয়ে গেছে, চাকরিতে ঢুকতে পারেনি। তো অনেক পরে আমি ওরে বলছিলাম যে দেখ, তুই যদি ওই ছেলেটার সাথে না মিশে তুই যদি আমাদের সাথে মিশতে, আজকে তুই একটা সরকারি চাকরি করতি। এই জন্য বলি যে আপনি ওই যে ওর সাথে না মিশে আমাদের সাথে মিশেন, আমাদেরকে ফলো করেন, লাভ আছে। আমরা কি বলি সেইগুলো শুনেন। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? আমরা কিন্তু আলতু ফালতু কথা বলি না, আমরা চেষ্টা করি সবাইকে ভালো পথে নেয়ার। আমরা ভালো মানুষ, আমরা চেষ্টা করি মানুষকে ভালো পথে রাখার। কিন্তু এই যে বললাম না যে দেখছেন রিসেন্টলি ফেসবুকে কিছু কিছু প্রতিবাদী বা বিভিন্ন স্যারকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট টমেন্ট করি, এগুলো আমি আগে পরে কোনোদিন করি নাই। প্রথমত 1 নম্বর হচ্ছে আমার একটু ক্ষোভ আছে, আমার এগুলো ভালো লাগে না। আর 2 নম্বর হচ্ছে এগুলোই মানে বাটপারি আমি দেখতে পারি না, আমি সহ্য হয় না। আমি একটু 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 পোস্ট দেই, যদিও আমার এটা পছন্দ না দেওয়ার, কারণ আমি একজন ব্যাংক কর্মকর্তা, এগুলো আমার সাথে আসলে যায় না। তারপর আপনাদের সচেতন করার জন্য একটু একটু দিই। কি বলছে দেখেন, কোন সামান্তরিকের কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল বলেন? সামান্তরিকের ক্ষেত্রফল কি? আরে আচ্ছা, আমি পানি খেয়ে নেই, আপনারা চা কই খেয়ে নেন, কোনো সমস্যা নেই। সঙ্গ দোষে লোহা ভাসে। জি, আরে কে ব্যাংকার হলো কে বিসিএস ক্যাডার হলো আসলে ওটা ব্যাপার না, সুখটা হচ্ছে বড় জিনিস। অনেকে বড় চাকরি নিয়ে সুখ পায় না, অনেকে। দেখেন
এখানে বলছে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল, বলেন তো সামান্তরিক কোনটা? এটা হচ্ছে আমার দেখেন আয়তক্ষেত্র। এটা কি? এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটাকে আপনি যদি চাপ দিয়ে বাঁকা করেন, এই আয়তক্ষেত্রকে আপনি চাপ দিয়ে সামান্য বাঁকা করলেন, তাহলে এটা আয়তক্ষেত্র, এটা হলো কি সামান্তরিক। আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে সামান্তরিক হয়ে যায়। কিন্তু এটা আপনি এমন বাঁকা করলেন মানে একেবারে সামান্য, এটা কি ছিল? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রকে একটু চাপ দিয়ে বাঁকা করলে সামান্তরিক হয়ে যায়। আয়তের ক্ষেত্রফল কি? আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে ভূমি 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 গুণ উচ্চতা। আবার বলি শুরু থেকে, এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র অঙ্কন। এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। আয়তের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে ভূমি গুণ উচ্চতা। বর্গের ক্ষেত্রফল কি বলেন? বর্গের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এটা যদি ভূমি হয় এটা উচ্চতা, মানে হচ্ছে ভূমি গুণ উচ্চতা, বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট। এটা কি? বর্গ। বর্গকে চাপ দিয়ে ভাগা করেন, তাহলে কি হয়ে যাবে? বর্গকে চাপ দিয়ে ভাগা করলে হয়ে যাবে আমার এরকম হয়ে যাবে, রম্বস হয়ে যাবে। রম্বসের ক্ষেত্রফল কি? বেস ইনটু হাইট। আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র, আঁকাই হয় নাই। আয়তক্ষেত্রকে চাপ দিয়ে ভাগা করেন, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার রম্বস। রম্বসের ক্ষেত্রফল কি? বেস ইনটু হাইট। তাহলে দেখেন, বর্গের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে রম্বস। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। সবগুলোর ক্ষেত্রফলই কিন্তু দেখেন ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রফলই কিন্তু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। রম্বস ভূমি গুণ উচ্চতা, সামান্তরিক ভূমি গুণ উচ্চতা। সবগুলোর ক্ষেত্রফলই ভূমি গুণ উচ্চতা। শুধুমাত্র যখন এটা হচ্ছে রম্বস, বর্গকে চাপ দিয়ে ভাগ করছে রম্বস। রম্বসের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে, আমরা যদি ভূমি পাই আর উচ্চতা পাই, তাহলে ভূমি গুণ উচ্চতা করলেই রম্বসের ক্ষেত্রফল বের হয়ে যাবে। যদি উচ্চতা না থাকে, যদি কর্ণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, মানে D1 গুণ D2। গুণফল না যোগফল ভুলে গেছি, যোগফল, গুণফল গুণফল। তাহলে রম্বসের সূত্র পেলাম আমরা দুইটা, বেস ইন্টু হাইট। যদি কর্ণ থাকে তাহলে আমরা সহজে বলতে পারবো হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। ঠিক আছে, আর এটা কি? আয়তের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। আয়তক্ষেত্রকে চাপ দিয়ে আঁকা করলে কি হয়? সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এটার ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এটার ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এটার ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। তবে রম্বসের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। এটা কি জানতেন যে সবগুলোই কিন্তু ভূমি গুণ উচ্চতা? এটাও ভূমি গুণ উচ্চতা, এটাও ভূমি গুণ উচ্চতা, এটাও ভূমি গুণ উচ্চতা, এটাও ভূমি গুণ উচ্চতা। যদি এখানে একটা প্লাস পয়েন্ট আছে, যদি কর্ণ থাকে, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল বা কর্ণ দুটির গুণফলের অর্ধেক। এটার অ্যান্সার দেন কি আছে? ও তাহলে দেখেন, এখানে মোট ম্যাথ ছিল আমাদের কয়টা বলেন? 18টা। এগুলো হচ্ছে বিগত সময়ে প্রাইমারিতে আসছে। এরকম 18টা ম্যাথ নিয়ে প্রফেসরস প্রকাশনী তাদের এই চ্যাপ্টারটা সাজিয়েছে। এটা হচ্ছে 13তে আসছে, এটা 10-এ আসছে, 13তে আসছে, এটা 14তে আসছে, এটা 14তে আসছে, এটা 14তে আসছে, এটা 13তে আসছে, 14তে আসছে, এটা 15তে আসছে। মানে আমরা দেখতে পাচ্ছি 10 থেকে এই 24 পর্যন্ত প্রাইমারিতে যত মানে জ্যামিতি থেকে চতুর্ভুজ থেকে আসছে সবগুলো তারা এখানে নিয়ে নিয়েছে প্রফেসরস প্রকাশনী, তাই না? আজকে এই পর্যন্ত শেষ। আমরা এখান থেকে শুরু করব বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। প্রাইমারির সাথে সম্পর্কিত বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র আমরা এখন সমাধান করব। করেন, এটা করেন। সময় দেব, কি বলছে? সময় দেব 10 সেকেন্ড, অ্যান্সার দেন। সবগুলোতে যোগ দিয়ে রাখছি।
অবিবাহিত লোন লাগবে। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। না, আমার তো দেখতে পাচ্ছি 1 ঘন্টা 4 মিনিট হয়েছে ক্লাস, আরো 30 মিনিট হবে ক্লাস। কাজী আব্দুর রহিম, রাবেয়া খাতুন, মাওয়া ইমাম, এআই কি আছে, শাহরিয়ার, আবু জাফর, মনিরা খাতুন, আগেরটার অ্যান্সার সবাই দিয়েছেন। আরমান হোসেন, জান্নাতুল, সুজন, রাজা, মিম, আলামিন, রহমান, আব্দুর রহমান, কাজী আব্দুর রহমান, 24, 24, 36, আলোয়া, রায়হান, মিথিলা। কি বলছে বলেন? একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আমাকে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলছে। রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, 8 গুণ 9, 2 দিয়ে 4, 8কে কাটে 4, 4 9 36। তাহলে এটা হলো আমার রম্বসের ক্ষেত্রফল, কত? 36। বলছে আরেকটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল ওই রম্বসের ক্ষেত্রফলের সমান, মানে 36। তাহলে বর্গের ক্ষেত্র, এই রম্বসের ক্ষেত্রফল 36, বর্গের ক্ষেত্রফল 36 হবে। আর বর্গের ক্ষেত্রফল যদি 36 হয়, বর্গের এক বাহু কত হয়? 6। বর্গের এক বাহু হয় 6। কি বের করতে বলছে? সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা কত? তাহলে এই বর্গের পরিসীমা কত? সবাই রং অ্যান্সার দিচ্ছেন, 6 6 6 6। যারা শুদ্ধ অ্যান্সার দিবেন তারা দিচ্ছেন সবাই রং অ্যান্সার, যারা মোটামুটি নতুন স্টুডেন্ট তারা দিচ্ছে রাইট অ্যান্সার। ও রাজা, না 15তে শুরু করছি। লাইভের উপরে আস্তে প্রেস করবেন, টাইমটা দেখতে পারবেন, 1 ঘন্টা 6 মিনিট 30 সেকেন্ড চলে। আচ্ছা, আমি বুঝলাম না, সবাই 36 অ্যান্সার দিয়েছেন কেন? মিথিলা, রায়হান, আলোয়া, মিম, রাজা, হোসেন, জান্নাত, সুজন, এরা তো সবাই আমার পুরনো স্টুডেন্ট। বিথি, এইচএসসি একাডেমি, কাজে আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। 24 হবে অ্যান্সার, তাই না? ইয়াকে দেখলাম, কারে জানো, মাওয়া ইমাম। ভালো করতেছেন, ভালো করবেন। কি বলছে বলেন? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? অ্যান্সার দেন, সময় দেবো 10 সেকেন্ড। ম্যাথ কোনো সময় বলছি না, ম্যাথ আপনি যদি জানেনও কখনো মুখস্থ অ্যান্সার দিবেন না। খাতা কলম নিয়ে টেবিলে বসবেন, 1 লাইন করবেন, 2 লাইন করবেন, তারপরে অ্যান্সার দিবেন। জি, মিম সঠিক দিছে অ্যান্সার, এই জন্য মিম খুব খুশিতে বলতেছে সবাই ভুল, সবাই ভুল, মানে সবার ভিতরে মিম নাই। জি, বাসার ভাই সঠিক দিছেন দেখছি। আকাশ, সমান ক্ষেত্রফল, জি সমান ক্ষেত্রফল বলছে, কিন্তু মাওয়া চাইছে কিন্তু আপনার পরিসীমা, পেরিমিটার চাইছে। এটার অ্যান্সার দেন। এই যে কিরা, কাজী আব্দুর রহমান ভালো করতেছেন, সুজন ভাই ভালো করতেছেন, আরমান হোসেন ভালো করতেছেন, ক্লাস জমা দিয়েন। সোহেল রানা, হৈমন্তী, হৈমন্তী কিছু ক্লাস জমা দিয়েছেন, তারপরে আর বেশি এটা খুঁজে পেলাম না। সোহেল রানা 128, বারবার কমেন্ট দিচ্ছেন, কারণ কি? দেখানোর জন্য। জি, যাদের কমেন্ট দেখি না তারা বারবার কমেন্ট দেন। 128, ভুল করলে শেখা যায়। জি, দাগ থেকে দারুণ কিছু। কি বলছে? এগুলো তো একটু আগে শিখালাম, তাই না? এটা না শিখাই। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 8 ফুট, বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 ফুট, তাহলে কর্ণ কত? কর্ণ হচ্ছে 8√2। তাহলে বলছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকতে বলছে। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই বর্গের এক বাহু হচ্ছে 8√2, তাহলে ক্ষেত্রফল কত? 8√2 তার স্কোয়ার। 8 8 64 আর 2, 64 দুগুণি 14 দুগুণি 28, 128। 8 8 64, √2 এর স্কোয়ার করলে 2। জি, মাওয়া, জান্নাত, আখি, আল ইমরান, আরেফিন। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণের ক্ষেত্রফল 512 মিটার বর্গ, পরিসীমা কত? এই যে মাত্রই তো করলাম আমরা, তাই না? পরিসীমা হচ্ছে 96।
করছি না, 16 32 16 32 48 48 দুগুণে 96। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুই বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অ্যান্সার দেন, সময় দেব 20 সেকেন্ড। সুজন ভাই আপনি করছেন ঠিক আছে, 8 গুণ 8 গুণ 2 টেকনিক ভুলে যান, বেসিকে করেন। যদি আপনার ওইটা বেসিক হয় তাহলে শিখেন, টেকনিক ভুলে যান। আমি কিন্তু টেকনিক জানি না, আপনি টেকনিকে করবেন, আমি বেসিকে করব, আপনি আমার সাথে করে পারবেন না। শুধু আমি না, বাংলাদেশের বড় বড় যত শিক্ষক আছে যারা টেকনিকে করে ম্যাথ, আমি বলি যে যেসব শিক্ষক অনলাইনে ম্যাথ টেকনিকে করায়, শর্টকাট নিয়মে করায়, বাংলাদেশের যত বড় বড় শিক্ষক আছে, আমি যে কোনো শিক্ষককে চ্যালেঞ্জ করতে পারি। আনেন আমার সামনে, যদি 1 কোটি টাকার বাজি ধরেন আমি 1 কোটি টাকার বাজি ধরবো। উনি শর্টকাটে করবে টেকনিকে, আমি বেসিকে করব, ওনার থেকে কম সময়ের মধ্যে আমি অ্যান্সার দেব। বুঝতে পারছেন? এই জন্য শর্টকাট নিয়ম শিখবেন না, টেকনিকে শিখবেন না, টেকনিকে করবেন, কৌশলে করবেন, তো বেসিকে, মানে আপনি বেসিকে করলে, আমি বললাম না আমি শর্টকাট নিয়মে শিখাই না, আমি শর্টকাটে শিখাই। যারা শর্টকাট নিয়মে করে ওদের থেকে আপনি আমার কাছে শিখবেন, দেখবেন যে আপনি ব্রেন থেকে থিঙ্ক করে ওদের থেকে অনেক কম সময়ের মধ্যে যে কোনো অঙ্কের অ্যান্সার দিতে পারবেন। 48, সবাই অ্যান্সার দিচ্ছেন 48। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুই বাহু 10 মিটার। ভূমি হচ্ছে আমার 16 মিটার, অপর দুই বাহু হচ্ছে আমার 10 মিটার, এটা 10 এটা 10। তাহলে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b²/4, ভুলে গেলাম তো, √4b² মাইনাস 4a² মাইনাস b² ভিতরটুকু মনে আছে? সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি যেন ভুলে গেছেন তো? কোথায় করে যেন কি টুকটাক নোট করে রাখছিলাম যাতে ভুলে না যাই সবকিছু। b/4, হ্যাঁ শুধু তো হচ্ছে b/4। কে যেন কমেন্ট দিচ্ছেন b/4 বলছে, দেখেন তাহলে করেন। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি? b/4 √4a² মাইনাস b²। b এর মান কত? 16, 16কে 4 দিয়ে কাটলে আমার হয় 4, √4 এর মান কত? 10, 10 10 100, 100 গুণ 10 400। b এর মান 16, 16 16 256। 4 গুণন 400 থেকে 256 গেলে 144, 144 রুট করলে 12, 4 12 48 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। পরে অ্যান্সার দিব বাসার ভাই। শুরুতে একটা দেন পরে আবার দেন, দেখে ফেলছি বাসার ভাই। এটা হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে করছি, তাই না? আমরা কিন্তু এভাবে করতে পারি। এটা কত? 16, এটা কত? 10, এটা কত? 10। মনে করেন আপনি সূত্র জানেন না, তাহলে এটা যদি 16 হয়, দেখেন আমরা জানি কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে 16 আর লাগবে আমার উচ্চতা h। এখান থেকে h এর মান বের করেন। এটা যদি 16 হয় তাহলে এটা হয় আপনার 8। দেখেন এটা যদি আপনার 16 হয় এটা হয় আপনার 8। তাহলে এখান থেকে h এর মান বের করেন। পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই h² সমান সমান 10² মাইনাস 8², মানে 100 বিয়োগ 64 মানে হচ্ছে 36। তাহলে h সমান সমান হচ্ছে 6। h এর মান আমি এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করলাম, h এর মান হচ্ছে 6। তাই এটার ক্ষেত্রফল কিন্তু হাফ ইন্টু 16 ইন্টু h মানে হচ্ছে 6। 2 দিয়ে 16কে কাটলে 8, 6 এটা 48। তাই পিথাগোরাসের আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি, আমরা উচ্চতা বের করে এভাবে করতে পারি। যদি আমরা এভাবে কখনো করব না, তবে এই থিওরিগুলো আমাদের প্রচুর কাজে লাগে অন্য অঙ্ক করতে। জি 6 হবে। বুঝতে পারছি। কাজী আব্দুর রহমান। 8 10 10 100, 8 8 64 মানে হচ্ছে 36 রুট করলে 6। এটা কি বলছে? কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল? বলেন সামন্তরিকের ক্ষেত্রফল কি? একটু বলে আসছি না?
বর্গের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, আয়তের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, রম্বসের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। শুধুমাত্র রম্বসের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। তাহলে বলছে রম্বস নাই, কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? তাহলে বলেন সামান্তরিকের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্র একটু দেখাইছি না, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। চমৎকার। আলামিন, আলামিন ভাই খুব ভালো ক্লাস করতেছেন নিয়মিত, দারুণ ক্লাস। সৈয়দ আবু হোসেন, সৈয়দ আবুল হোসেন, আজকে সারাদিনে ভাই একটা সেকেন্ড সময় পাই নাই। একটা বক্সের ভিতরে অনেকগুলো কাগজ নিয়েছিলাম, সেই কাগজে 1 থেকে 40 পর্যন্ত লিখছি, একটা সাদা একটা প্যাকেটের ভিতরে 2টা লটারি করছিলাম আমার বাচ্চাকে দিয়ে। আজকে আবার বক্সটা আমি হাতে নিয়েছি যে বাচ্চাকে দিয়ে লটারি করাবো। কি যেন হলো, আর সময় পেলাম না লটারি করতে। দেখি ক্লাস শেষ করে বাসায় গিয়ে লটারি করবো, কালকে ঘোষণা দেবো লটারিতে কে কে দিচ্ছেন, যদি কালকে সময় পাই। আমি একটু ব্যস্ত আছি, আমার ওই ছোট ভাইটা আজকে বললো আরো 2-3 দিন পরে আসবে, ও না আসা পর্যন্ত এই টাইপ টুইপের কাজ না করলে আমি ফ্রি হতে পারতেছি না। দেবো, যারা যারা পরীক্ষা দিয়েছেন না, লটারি 2টা করছি, আরো 2টা বাকি আছে, ওই 2টাও করবো। আগামীতে যত পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষায় আপনাদেরকে গিফট দেবো, সবাইকে গিফট দেবো, এবং ভালো ভালো গিফট দেবো, আকর্ষণীয় গিফট। আপনারা ভাবেন না যে আমি শুধুমাত্র ফাও কথা বলতেছি, না। আমি মনে করছি যে একটা পরীক্ষা অন্তত 1000 থেকে 1200 টাকার মতো গিফট দেবো আপনাদেরকে। সেটা হয়তো 3 জন অথবা 4 জনকে। 3 জনকে দেবো লটারি করে, 1 জনকে দেবো কার্টেসি। কার্টেসি মানে হচ্ছে যারা আমার ক্লাস নিয়মিত করতেছেন, ভালো ক্লাস জমা দিচ্ছেন, যাদের ফেস আমি চিনি, যারা ভালো করতেছেন। 3 জন থাকবেন আপনার, 3 জন থাকবেন আপনার ইলেক্টেড, আর 1 জন থাকবেন সিলেক্টেড। ইলেক্টেড হবে আপনার লটারির মাধ্যমে, আর এই সিলেক্টেড করব আমি 1 জনকে। মানে প্রতিটা পরীক্ষার শেষে আমি 4 জনকে পুরস্কার করব। শুক্রবার পরীক্ষা নিলাম কিসের উপরে ভুলে গেলাম তো, শতকরার উপরে সম্ভবত। 4 জনকে এখনো সিলেক্ট করি নাই, সিলেক্ট করব, পুরস্কার পাবেন। এটা কি বলছে দেখেন, কোন সামান্তরিকের একটি কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটি একটি। সামান্তরিক কোণটা বলেন, আয়তকে চাপ দিয়ে বাঁকা করলে, এটা হলো আমার আয়ত। আয়তকে যদি একদিকে শুয়ে পড়ে বা একটু চাপ দিয়ে বাঁকা করেন, তাহলে আয়ত চাপ দিয়ে বাঁকা করলে যে সামান্তরিক। এটা তো আমরা কিছুক্ষণ আগে করলাম। কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ, এটা কখনোই কিন্তু সমকোণ না। সমকোণ তখন হবে, ও তো শুয়ে পড়ছে, ওটাকে টাইনে উঠান, যদি এই পর্যায়ে নিয়ে আসতে পারেন, টাইনে উঠান, তাহলে এর একটা কোণ সমকোণ হয়ে যাবে। এর একটা কোণ যদি সমকোণ হয়ে যায়, তাহলে সবগুলো কোণ সমকোণ হয়ে যাবে। তারপরে বলছে কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সেটা আয়ত হয়ে যাবে। দিব সুমন দা, আপনি ক্লাস করবেন, ক্লাস জমা দিবেন, আপনার ফেস আমার সাথে অলরেডি পরিচিত হয়ে গেছে। ওই একটা কার্টেসি পুরস্কার দেব তাকেই, যার ফেস আমার সাথে পরিচিত, যে নিয়মিত ক্লাস করে ক্লাস জমা দেয়। আর 3টা পুরস্কার দেব। মনে করেন যে এই যে শুক্রবার যে পরীক্ষা নিলাম শতকরার উপরে, 1 নাম্বার পুরস্কার পাবেন একটা কার্টেসি পুরস্কার, আর বাকি 3 জন 1 2 3। 1 নাম্বারকে ভাবছি যে আমি 300 টাকার একটা পুরস্কার দেবো, আর এর 200 টাকার একটা পুরস্কার দেবো, এর 200 টাকার একটা পুরস্কার দেবো, আর কার্টেসি পুরস্কার 300। তাহলে 3 আর 3 6 7 8 9 10, মানে 1000 খানেক টাকা। সংখ্যাটা কমবে না, বাড়তে পারে অ্যামাউন্টটা। সুতরাং আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন, পরীক্ষা দেন। পুরস্কার যারা পান নাই, পুরস্কার আমার স্টকে আছে, পুরস্কার পাবেন। 4টা পরীক্ষা হয়েছে, তার মানে অলরেডি আমার আপনাদের জন্য 4000 টাকা বাজেট হয়ে গেছে। এবি সমান্তরাল সিডি, এটা কি বলছে দেখেন, এটা অ্যান্সার দেন, দেখেন তো পারেন নাকি। না, গিফটের দরকার আছে তো। আসেন নেক্সট 7 নম্বরে কি বলছে দেখেন। 7-এর অ্যান্সার দিয়েছেন, 7-এর অ্যান্সার দেন। মারুফ হোসেন, জি মারুফ হোসেন ছোট হিসেবে সে একটা পায়, আপনি একটা পাবেন।
আমার এখানে যারা ক্লাস করতেছে এর ভিতরে আমার কাছে মনে হয়েছে মারুফই সবচেয়ে ছোট। মারুফ একটা পাবেন। আয়তক্ষেত্র। বান্ডিল লাগবে, আসেন নিয়ে যাই মতিঝিলে, নতুন বান্ডিল দেবো একেবারে বাংলাদেশ ব্যাংক থেকে এনে। বাংলাদেশ ব্যাংকে মামা আছে। কি বলতে চাই, এবিসিডি চতুর্ভুজে এবি সমান্তরাল সিডি, এবিসিডি চতুর্ভুজের এবি এবং সিডি, তাহলে এবিসিডি সমান্তরাল এ বি সিডি, যে কোনো একটা চতুর্ভুজ এ বি সি ডি। এখানে বলছে এ বি এবং সিডি সমান্তরাল, তার মানে এ বি এবং সিডি সমান্তরাল। এসি সমান সমান বিডি, এসি এই কর্ণ আর এই কর্ণ সমান, এই কর্ণ আর এই কর্ণ সমান। এ কোণ সমান সমান 90 ডিগ্রি, এখানে আবার বলছে এ কোণ সমান সমান 90 ডিগ্রি। তার মানে এ কোণ সমান সমান 90 ডিগ্রি করতে হলে কি করতে হবে, টেনে সোজা করতে হবে এদিকে, এই এটাকে টেনে এখানে নিয়ে আসতে হবে, এই বরাবর নিয়ে আসতে হবে, তাহলে এটা সমকোণ হবে। সঠিক চতুর্ভুজ কোনটি? তাহলে কি হবে বলেন, এই দুইটা বাহু সমান্তরাল বলছে, আবার এই কর্ণ দুইটা সমান বলছে, তার মানে এটা সবসময় টেনে উঠান, তাহলে এটা হয়ে যাবে একটা সামান্তরিক। সামান্তরিক কই, আয়তক্ষেত্র, হ্যাঁ আয়তক্ষেত্র হয়ে যাবে, সামান্তরিক না, কারণ সামান্তরিক তো এই যে আয়তক্ষেত্রকে চাপ দিয়ে ভাগ করলে সামান্তরিক হয়, এটা এখন আছে সামান্তরিকে, এই যে আমি যেটা ড্র করছি এটা সামান্তরিকে আছে। কিন্তু এই কোণ যদি আপনার 90 ডিগ্রি করতে হয় তাহলে এটাকে টেনে সোজা করতে হবে, এই পর্যন্ত নিয়ে আসতে হবে, ঘাট ধরে সোজা করতে হবে, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাই এটা হয়ে যাবে আপনার আয়তক্ষেত্র। না সমস্যা নেই, পরীক্ষা দেন, পরীক্ষায় ভালো করলে, অনলাইন সিস্টেম তো কোনো চাটুকারি, তার মানে কোনো ডুপ্লিকেসি করার সুযোগ নেই। পরীক্ষা দিবেন, পরীক্ষায় ভালো করবেন, একেবারে প্রথম 40 জনের ভিতরে যদি 3টা লটারি, 3জন লটারি থেকে পাবেন, একজন কার্টেসি। কার্টেসি মানে যারা ভালো করতেছেন তাদের ভিতর থেকে একজন আমি সিলেক্ট করব, ক্লাস শেষ করব। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর, কত সুন্দর করে বুঝাইছি না বলেন তো, অনেক সুন্দর করে বুঝাইছি এই হেক্টরগুলা। 1 হেক্টর মানে কি, 1 হেক্টর মানে হচ্ছে 10,000। কোথায় বুঝাইছি বলেন তো ক্ষেত্রফলগুলো, হেক্টর ওই যে ক্ষেত্রফল ও পরিমাপের যে ক্লাসটা ছিল, 2-3টা ক্লাস হয়েছে, ওইখানে বুঝেছি। 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গমিটার। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর মানে 10,000 বর্গমিটার, এর ভিতরে ক্ষেত্রফল। বাগানটির পরিসীমা কত, এটা যদি 10,000 হয় ক্ষেত্রফল, তাহলে বাহু হয় 10,000-এর রুট 100, তাহলে পরিসীমা কত, পরিসীমা হচ্ছে আমার 400। আপনাদেরকে আমি আবার বলি যে আপনারা নিয়মিত ক্লাস করেন, ক্লাস জমা দেন, আপনার ফেস আমার সাথে পরিচিত করেন। এক, আপনাদের ভাই বোন বন্ধু যদি থাকে তাদেরকে নিয়ে আসেন, তারাও আমাদের এখান থেকে ক্লাস করুক। আমাদের এখানে মোটামুটি ফালতু আলতু ফালতু কিছু হয় না, যা শেখাই ভালোর জন্য শেখাই। আর এখানে আমি সত্য কথা বলছি, আমি আগেও আপনাদেরকে বলছি, আমার এই স্টুডিওর জন্য আমি নতুন একটা বাসা ভাড়া নিয়েছি প্রায় 8 মাস। আমার এই স্টুডিওর ভাড়াই যায় শুধুমাত্র 20,000 টাকা। আমার স্টুডিও সেট আপে 10 লাখ টাকার মালামাল আছে, 10 লাখ টাকার মালামাল আছে এখানে। আমার এই ছোট ভাইটা যে বাড়ি থেকে আসবে, ওই এলাকায় অনার্স করতেছে, ও বাড়িতে থেকে জমিতে কাজ করলেও মাসে ভালো টাকা টুকটাক ইনকাম করে। তো এখানে থাকে, এখানে খায়, এদিক সেদিক করে ও প্রতি মাসে মাসে বাড়ি যায় আসে, ওর পিছনে আমার প্রতি মাসে 10,000 টাকা খরচ হয়। ও পড়াশোনা করে, ওর থাকা খাওয়া, তাছাড়া ও বাড়িতে থাকলে কিন্তু ইনকাম করতে পারতো, যেটা দিয়ে ওর ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতো। ওরে আমি প্রতি মাসে 4-5 হাজার টাকা দিই, তার মানে ওর মাসে আমার 15,000 টাকা খরচ হয়। ও কিন্তু এখানে থাকে আমার এই কাজগুলো করার জন্য। আমার এখানে ওয়াইফাই বিল হচ্ছে 2,650 টাকা। এটা শুধু আপনাদেরকে এই জন্য বলতেছি যে আমার এই ক্লাসের পিছনে, আপনাদের পিছনে প্রতি মাসে আমার 40,000 টাকার মতো খরচ আছে। এখন বিনামূল্যে পড়াচ্ছি, আগেও পড়াইছি, কিন্তু কতদিন পড়াতে পারবো বলেন এভাবে? আমারও পেইড কোর্সে যেতে হবে, আজ বা কাল বা পরশু। এই জন্য বলতেছি যে আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে আসেন, যারা আমার পরিচিত ফেস আছেন, যাদেরকে আমি চিনতেছি, যারা নিয়মিত ক্লাস করতেছেন। আমি যদি আগামী থেকে কোনো পেইড ব্যাচ চালু করি, আপনারা এখানে ফ্রি অ্যাক্সেস পাবেন। যারা আমার নিয়মিত ক্লাস করতেছেন, এরা আগামীতে আমি কোনো ব্যাচ রান করলে, যতদিন আমি ব্যাচ রান করবো, যে ব্যাচ রান করবো সেই ব্যাচই আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। বুঝতে পারছেন? তার মানে আপনার ভাই বোন যদি দরিদ্র থাকে তাদেরকে নিয়ে আসেন এখানে, আমার এখানে ক্লাস করুক নিয়মিত। আমি পরবর্তীতে কোনো ব্যাচ রান করলে ওরা ফ্রি অ্যাক্সেস পাবে। 9, একটি অষ্টভুজের 8 কোণের সমষ্টি কত?
দেখেন এটা হচ্ছে 9 নাম্বার, এটা হচ্ছে 10 নাম্বার, আমাদের দুইটা ম্যাথ আছে, এরপরে ক্লাস শেষ। কল দিচ্ছে বাসা থেকে। একটি অষ্টভুজের 8 কোণের সমষ্টি কত? আমি শিখাইছিলাম কি বলেন, মনে আছে না? এটা মনে করেন অষ্টভুজ, তো এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণটা হয় এই কোণটা হচ্ছে 360 বাই বাহুর সংখ্যা মানে 8, 8 দিয়ে 360 কাটলে 45, তাহলে এই কোণের মান হচ্ছে 45। এই কোণ যদি আমার 45 হয় তাহলে এই কোণ কত? এই কোণ হচ্ছে 135। এই কোণ যদি 135 হয়, এখানে 8টা কোণ আছে, তাহলে 8টা কোণের সমষ্টি কত? 8 গুণ 135। এখন কি বলছে? 8 কোণের সমষ্টি কত সমকোণ? 8 গুণ 135কে আমার সমকোণে প্রকাশ করতে হবে। সমকোণ মানে হচ্ছে 90তে প্রকাশ করতে হবে। করেন, দেখেন আমি লিখতে পারি কি 35কে, আচ্ছা 35কে আমি যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 7 35 গুণ 5, এটা লিখতে পারি 2 গুণ 4। আমি 27 থেকে আমি 3 নিয়ে নেব, 3 গুণ 9 গুণ 5 2 গুণ 4। তাহলে দেখেন আমি কি পেলাম, আমার 90 বানাতে হবে। এই যে 5 10, 5 দুগুণে 10, 9 10 90, তার মানে 90 গুণ 3 4 12, মানে 8 গুণ 135 সমান সমান 90 গুণ 12 মানে 90 সমকোণ, 12 সমকোণ। হয়েছে না? হয়েছে। আশা করি যারা আমার পূর্বের ক্লাসটা করছেন এইটা তারা বুঝতে পারছেন। আমি কি বলছিলাম, যে কোনো সুষম ষড়ভুজের একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয় এই কোণটার মান হবে 360 বাই বাহুর সংখ্যা। এখানে বাহুর সংখ্যা বলে দিচ্ছে 8, তার মানে এই কোণটার মান হচ্ছে আমার 45। এই কোণটা যদি 45 হয় তাহলে এই কোণটা কত? 135। তাহলে এখানে 8টা কোণ আছে, 8টা কোণ মানে 8 গুণ 135। এখন বলছে প্রশ্নে আছে আমার সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমার 90 আলাদা করতে হবে। দেখেন কিভাবে টেকনিকে করলাম, 5 দুগুণে 10, 9 10 90, এই 90কে আলাদা করলাম, 3 4 12, তার মানে 12 গুণ 90 মানে 12 সমকোণ। আর এই ম্যাথগুলো আমরা টেকনিকে কিভাবে করি, একটা শর্টকাট একটা সূত্র আছে না, নিয়ম আছে, কিভাবে করি বলেন কিভাবে করি? এখানে 8টা বাহু আছে, 2 দিয়ে গুণ করে 4 বিয়োগ করি। যে কয়টা বাহু থাকবে, বাহু গুণ 2 বিয়োগ 4, এত সমকোণ হচ্ছে এর অন্তস্থ কোণগুলোর সমষ্টি। এখন আপনি সারা জীবন এটা মুখস্থ করছেন, একটু বুঝে করেন। বাহু হচ্ছে 8টা, তার মানে 8 দুগুণে 16 বিয়োগ 4 মানে 12 সমকোণ। অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 12 সমকোণ। আবার দেখেন, দেখছি রুহুল ভাই দেখছি, এটা কি? আচ্ছা বলেন তো এখানে মোট কয়টা কোণ আছে? ভুলে যান, এই অঙ্ক ভুলে যান। এখানে মোট কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে এখানে আছে আমার 5টা কোণ, মানে এটা 5টা বাহু আছে, 5টা কোণ আছে। তাহলে এর অন্তস্থ যে এই 5টা কোণ, এই 5টা কোণের সমষ্টি কত সমকোণ? 5 দুগুণে 10 বিয়োগ 4, 6 সমকোণ। যদি 7টা বাহু থাকে, 7 দুগুণে 14 বিয়োগ 4 10 সমকোণ। যদি 10টা বাহু থাকে, 10 দুগুণে 20 বিয়োগ 4 16 সমকোণ। পেইড ব্যাচ চালু করেন। এই মুহূর্তে পেইড ব্যাচ চালু করার চিন্তা মাথায় নাই। অন্তত আমার এখানে যে এই প্রফেসর সিরাজি 31 নম্বর ক্লাস চলে, প্রফেসরসের আরো প্রায় এই বইয়ের উপর 10টা ক্লাস হবে, তার মানে 10টা ক্লাস দিতে আমার 15 দিন লাগবে। আগে এটা শেষ করি, তারপরে প্রাইমারি হেডমাস্টারের যে ক্লাসগুলো আছে হেডমাস্টারের ক্লাসগুলো দিব, তারপরে ইচ্ছা আছে একটা ছোট একটা পেইড ব্যাচ আনার স্বল্প মূল্যে। কারণ বুঝেনি তো এত কস্ট বিয়ের করা, তো আমিও তো একটা চাকরি করি, আমি তো বাড়ি থেকে টাকা এনে চলি। মানুষে খারাপ বলে যে ঢাকা শহরে থাকো, এত বড় চাকরি করো, আবার বাড়ি থেকে টাকা আনো। কারণ আমার 2টা বাসা ভাড়াই যায় প্রায় প্রতি মাসে, ওইটা 25, এইটা 20 45, এদিক সেদিক করে প্রায় 50-এর মতো ভাড়াই চলে যায়। তারপরে থাকা খাওয়াটা দূরে, প্রায় 1 20 31 41 প্রতি মাসে খরচ। তাহলে আজকে আমরা ক্লাস শেষ করব।
লাস্ট 10। অ্যান্সার দেন। এটাই শেষ, আর নাই। 1 ঘন্টা 29 মিনিট হয়েছে ক্লাস। মাহফুজুর রহমান, আমি আপনার ফেস চিনি, আপনি ফ্রিতে যাবেন। মানে আমি যাদের ফেস চিনি, মানে যারা ক্লাস করেন, যারা ক্লাস নোট জমা দেন, হোমওয়ার্ক জমা দেন, আমি যাদের ফেস চিনি তারা ফ্রিতেই যাবেন। এবং আপনারা যদি মনে করেন একটা ভাই বোন বন্ধু, আমি যত কোর্স করছি সবসময় বলছি, যারা আমার নিয়মিত ক্লাস করে, মনে করেন আপনি আগামীতে একটা পেইড ব্যাচ চালু করলাম 500 টাকা করে। আপনার একটা ভাই আছে, সে দরিদ্র, সে 500 টাকা দিয়ে আমার একটা কোর্সে ভর্তি হয়েছে। সে যদি নিয়মিত লাইভ করে ক্লাস করে, নিয়মিত হোমওয়ার্ক জমা দেয়, আমার পরবর্তী ব্যাচে ও ফ্রি অ্যাক্সেস পাবে, তার পরবর্তী ব্যাচে ও ফ্রি অ্যাক্সেস পাবে। মানে যতদিন আপনি আমার নিয়মিত ক্লাস করবেন ততদিন ফ্রি অ্যাক্সেস পাবেন। এটা অ্যান্সার দেন, এটা অ্যান্সার দিলেই শেষ। কি বলছে দেখেন, আজকের ক্লাসটা অনেক ভালো হতো। এই যে মাঝখানে একটা ছেলে এসে উল্টাপাল্টা কমেন্ট দিছে, আপনারাও ওইদিকে কনসেন্ট্রেশন চলে গেছেন। যাক, তারপরে খারাপ না, ভালোই হয়েছে ক্লাস। একটানা ক্লাস করে যেতে পারলে ভালো হইতো, আমারও কনসেন্ট্রেশন একটু নষ্ট হয়েছে। ও জাকির স্যার 199 টাকায়। জাকির স্যার তো দাতব্য কোর্স দিচ্ছে, মানে সমাজসেবামূলক কোর্স। জাকির স্যার আমাকে ব্লক মারছে, কেন ব্লক মারছে জানি না, মারুক, সমস্যা নেই। কবির ভাইও আমাকে ব্লক মারছে, মারুক, সমস্যা নেই। রিয়াদ স্যারও আমাকে ব্লক মারছে, মারুক, সমস্যা নেই। জাকির স্যার, কবির ভাই ব্লক মারছে আরো 2 বছর আগে। আর জাকির স্যার রিসেন্টলি ব্লক মারছে 2-3 দিন আগে। ফ্রি কোর্স চালু করলো, ফ্রি কোর্স নিয়ে মনে হয়, মানে দাতব্য কোর্স, এটা নিয়ে একটু কথা বলছিলাম নাকি আর কি, যে দাতব্য করছে, সমাজসেবামূলক করছে, আবার বিকাশ নাম্বার কেন থাকবে, ওইটা মনে হয় দেখছে আমার। আর রিয়াদ স্যার রাজশাহীর, ওনার সাথে আমার কোনো কিছু নিয়ে কোনো কথাবার্তা হয়নি, কেন ব্লক মারছে জানি না, হয়তো হিংসায় ব্লক মারছে। ওতে আমার কিছু যায় আসে না, আমার ব্যাংকের টাকাগুলো আসলে পয়সা হয়ে যাবে না কেউ আমাকে ব্লক মারলে। কি বলছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, উহার ক্ষেত্রফল 63 বর্গ সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুগুলোর মধ্যবর্তী দূরত্ব কত? সহজ একটা ব্যাপার। একটা ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 এবং 8, এর ক্ষেত্রফল হচ্ছে 63। আমরা জানি কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল 10 যোগ 8 গুণ উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে এই যে আমার উচ্চতা এইচ, এটা হচ্ছে আমার সূত্র অনুযায়ী ক্ষেত্রফল। আর এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে 63। 10 আর 8 18, 18কে 2 দিয়ে ভাগ দিলে 9, 10 আর 8 18, 18কে 2 দিয়ে ভাগ দিলে 9, 9 দিয়ে 63কে কাটলে 7 9 63, তাহলে এইচ সমান 7। এই যে 7, 10 সেকেন্ডে অ্যান্সার। সোহেলানা বলছে রিয়াদ একটা বেয়াদব, কেন? রিয়াদ স্যারের সাথে আমার কোনোদিনও কোনো উল্টাপাল্টা কোনো কথা হয়নি, ওনার নেমে কোনোদিন কোনো পোস্ট টোস্ট দেই নেই কোথাও, ব্লক মারছে কেন বুঝলাম না। আর কবির ভাইকে নিয়ে আমি 2 বছর আগে, কবির ভাইকে নিয়ে না, ডাইরেক্ট কাউকে নিয়ে না, উনি যে টেকনিক পড়ায় কি সব দেখায় ওইগুলোর বিরুদ্ধে আমি টুকটাক কথা বলছিলাম, আমার আরো 2 বছর আগে ব্লক মারছে। আর জাকির স্যার আমার ব্লক মারছে এই 2 দিন আগে। একটা সেকেন্ড। হ্যালো, জি সাগর ভাই। জি সাগর, ভালো আছি, বলেন। আমি একটু ক্লাসে আছি, ব্যস্ত। জি, পানি দিয়ে গেছিলেন একটা। ও আচ্ছা ভাই, আমি একটু ক্লাসে আছি, দেখি একটু 10 মিনিট পরে আপনাকে কল দিচ্ছি। আচ্ছা। তাহলে আমাদের ক্লাস আজ এই পর্যন্তই শেষ। যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, ক্লাসটা আরো ভালো হতো, আরো টুকটাক ব্যাখ্যাটাকেও দিতে পারতাম। আমিও দেখলাম যে উল্টাপাল্টা কথা হচ্ছে, আমি বলতেছি আপনারা বলতেছেন, তো ক্লাস লংগিভিটি বেড়ে যাবে। অল্পতেই শেষ করে দিলাম। যা আছে, যত ব্যাখ্যা আছে, যা আছে সব আমি ঢালবো, আমার ভিতরে যা আছে আস্তে আস্তে এখানে। তাহলে আপনাদের
কাজ কি বলেন এখন শেষ। তাহলে ওখানে ছিল হচ্ছে কয়টা, 20টা, আর এই হচ্ছে 10টা, না ওখানে ছিল 18টা আর এই 10টা, মোটা হচ্ছে 28টা গণিত, এই 28টা জ্যামিতি আপনাদের HW মানে হোমওয়ার্ক সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। 1 নম্বর, হিংসা বিদ্বেষ ভুলে আপনি আপনার মতো করে ক্লাস জমা দিয়ে চলে যাবেন, আপনার মতো আপনি ভালো করে চলে যাবেন। 2 নম্বর হচ্ছে যদি একটু লাইভটা একটু আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে শেয়ার দিন। 3 নম্বর, এখন সোজা সুন্দর একটা কমেন্ট দিতে দিতে চলে যান, আগে জব পরে সব, এই কমেন্টটা দিতে দিতে সবাই চলে যান। ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল 9টায়। আমরা তার পেজে আপনাকে মেনশন দিই, দেখছেন জিনিয়াস। এইটা আমার মাথায় এখন আসে নাই। রুহুল ভাই জিনিয়াস, কিন্তু রুহুল ভাই বলছে কি যে ওই যে রিয়াজ স্যার যে বিভিন্ন পোস্ট টোস্ট করে, ওই পোস্টের নিচে গিয়ে রুহুল ভাইটাই ওখানে গিয়ে আমাকে মেনশন দেয়, মন্ডল স্যার, এই জন্য আমাকে ব্লক মারছে, যাতে ওনার পেজে আমি ব্লক মানে ওনার পেজে গিয়ে আমাকে আপনারা মেনশন না করতে পারেন। যাক, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি, রুহুল ভাই আমার এটা মাথায় আসে নাই যে উনি আমাকে কেন ব্লক মারলো। ইউনুস খান কমেন্ট করতে থাকেন, আপনাকে আমি চিনি, অল্প অল্প চিনি, মোটামুটি যাদেরকে চিনি তাদেরকে সবাই পেইড বেছে নিয়ে নেব। আমি বললাম না যে আমি যদি জাকির স্যারের মতো একটা মার্কার এবং একটা হোয়াইট বোর্ড নিয়ে ক্লাস করাতাম, 1 টাকা খরচ নেই, আমি ফ্রি পড়াতে পারতাম আজীবন। কিন্তু আমি চাই কি জানেন, আপনাদের বেস্টটা দিতে। বেস্ট মানে কি জানেন, বেস্টের থেকে বেস্ট। আমি এখানে যত বেস্ট দেবো ততই আপনাদের লাভ। আমার এই যে ক্যামেরার দাম 2.5 লাখ টাকা, আমার মন চায় এখন আমি 7 লাখ টাকার ক্যামেরা দিয়ে ক্লাস নিই। আমার ডিজিটাল বোর্ড 75 ইঞ্চি, এখন আমার মনে চায় আমি 85 ইঞ্চি ডিজিটাল বোর্ড নেই। আমার এই পিসি 1.5 লাখ টাকার, আমার মন চায় আমি 4 লাখ টাকা 5 লাখ টাকার সুপার কম্পিউটার বানাই। মানে এখানে ক্লাস হবে চকচকে ঝকঝকে, আপনারা দেখলে চোখ ফিরাতে পারবেন না। আমার সব কিছুই যথেষ্ট স্ট্যান্ডার্ড, আমার সাথে থাকলে আপনারাও হবেন স্ট্যান্ডার্ড। তো ভালো থাকেন, শুভরাত্রি, আগে জব পরে সব। এর জন্যই টাকার দরকার আছে, আসলে টাকা পয়সা ছাড়া দাতব্য, পৃথিবীতে যত দাতব্য প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের ফান্ড আছে, টাকা পয়সা আছে। ভালো কিছু করতে গেলেও আপনার টাকা পয়সা দরকার। আপনি মানুষের সেবা করবেন, আমাদের এলাকায় একটা কথা বলে, খালি সালায় গিরা আটে না, এর অর্থ হচ্ছে